এই ছেলেটা কে রে এমন? কোন ছেলেটা? আরে মাত্রই বাসাতে ঢুকলো, ওপরের দিকে চলে গেল। তার কথা বলছি। তোদের কোনো আত্মীয় হয় নাকি? আরে না, ও আমার ছোট ভাই ঈশান। বলিস কি? তোর যে ছোট ভাই আছে, আর সে দেখতে যে তোর থেকে হ্যান্ডসাম আর কিউট, সেটা আমাকে আগে কখনো বলিসনি। কেন, আগে বললে কি হতো? প্রেম করতি নাকি বিয়ের প্রস্তাব পাঠাতি আমার ভাইয়ের জন্য? শোন, আর তুই তো দেখতে হাবাগোপা, আর ওর থেকে লম্বা হয়ে খাটো। সবাই তো ভাবে তোর সাথে আমার সম্পর্ক। সেখানে দেখ, তুই হুটহাট করে বিয়ে করে নিলি। এর মাঝখানে কলেজ লাইফও শেষ হয়ে গেল, আমি একা হয়ে পড়লাম। সব মিলিয়ে এখন কেমন যেন একটা লাগছে। তাই বলছিলাম কি যে, বান্ধবীর এমন কথাতে ইমন কেমন করে যেন তাকালো। বজ্জাত মহিলার এমন কথাতে কেমন সন্দেহজনক লাগছে। অবশ্য ভদ্রমহিলা আগে তেমন করে কখনো কোনো ছেলেদের দিকে নজর দেয়নি। তাহলে আজকে ওর ভাইকে নিয়ে হঠাৎ এমন করে বলল কেন? ইমনের আর ঈশানের বয়স গ্যাপ প্রায় 3 বছরের। তার উপরে সিনথিয়া ইমনের থেকে এই 6 মাস কি 1 বছরের ছোট বড় হবে হয়তো। বিষয়টা ভেবেই চোখ পাকিয়ে তাকালো ইমন। তখন মেয়েটা আমতা আমতা করতে লাগলো। ইমন বলল, তোর সমস্যা কী রে? সত্যি করে বল তো, আমার ভাইকে দেখে এমন মজা করছিস কেন? তোকে কি এখানে মজা করার জন্য নিয়েছি? সব বিষয়ে তোর এমন মজা না করলে হয় না। যদি আম্মু কিংবা তোর ভাবি শুনে ফেলে, তাহলে বুঝতে পারছিস কি হবে? কি হবে? কি আর হবে, তোর পিছনে লেগে পড়বে আমার ছোট ভাইয়ের বিয়েটা তোর সাথে দেওয়ার জন্য উঠে পড়ে রাখবে। তুই জানিস আমার আম্মু তোকে ঠিক কতটুকু পছন্দ করে? শুধু আমাদের মাঝে কিছু নেই সেজন্য তোর সঙ্গে আমার বিয়ে দেননি। আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই সেজন্য চুপ ছিল। আর এখন যদি সেখানে সেই জায়গায় জানতে পারে তুই আমার ছোট ভাইকে পছন্দ করিস কিংবা এইসব বলেছিস, তাহলে ল্যাটা চুকে যাবে। তোর বাসায় কালই আম্মু বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, জানিস, দেখবে। বলিস কি? তোর বিয়েটাই না কদিন আগেই হলো, আর তোর ভাইয়ের তো বয়স এতটাও বেশি না। এখনো মনে হয় পড়াশোনা শেষ করতে পারেনি। তাহলে হুটহাট করে বিয়ের কথা কেন বলবে? কারণ আমার বিয়ের জন্য আমার ছোট ভাইয়ের বিয়েটা আটকে ছিল। আমি বিয়ে করতে চাইছিলাম না। আমার বয়সটা কত জানিস না? 28 হয়ে গেছে। আমার বিয়ের আগে আব্বু টেনশন করেছে, তুই তো জানিস। আর ঈশানের বয়স কত হবে? সর্বোচ্চ 25 কিংবা 24.5 এরকম। অনেক আগে আম্মু বলেছিল দুই ভাইকে পরপর বিয়ে করাবে। আর সব মিলে তো এখন আমার বিয়েটা হয়ে গেছে। এখন বাকি আছে ঈশান। তাই ওর জন্য যে খুব বেশি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে আর মেয়ে দেখবে সেটা আমি খুব ভালো করেই জানি। তার উপর ছেলেটা সবসময় বাইরে বাইরে থাকে, সেজন্য ওকে বাসায় আটকানোর জন্য হলেও ওর বিয়েটা খুবই তাড়াতাড়ি দিবে। তাই তোকে বলছি খুব সাবধান হয়ে যাব। কেন? তোর ভাইয়ের সাথে কি আমাকে মানাবে না ইমন? বান্ধবীর এরকম পাল্টা প্রশ্নে ইমন অবাক হয়ে গেল। ছেলেটা নিজের হাতেই চিমটি কেটে দেখলো যে মেয়েটা ওর সামনে বসে আছে কিনা। তারপর মনে হতে লাগলো এই মেয়ের মাথা খারাপ হয়েছে, না হলে ওর ছোট ভাইকে নিয়ে এরকম কথা কেন বলছে। ইমনের মনে হলো যার জন্য এসব আজে বাজে আবোল তাবোল কথা বলছে বচ্চাত মহিলা। এবার ইমন বেশ খানিকটা রাগ নিয়েই বলল, দেখ বোন, বেড়াতে এসেছিস, তোর ভাবির সাথে আড্ডা দিতে এসেছিস, সেটাতে এরকম পাগলামি করিস না তো। আর মজা মশকরা এখন করার সময় না। বাসায় সবাই আছে, যদি জানতে পারে তাহলে কিন্তু সমস্যাটা তোর হবে, সেটা বুঝতে পারছিস? তুই খালি সমস্যার কথা বলিস। এত কিউট একটা ছেলেকে যে কেউ দেখলেই প্রেম করতে চাইবে। আর শোন, সমস্যা হলে হবে। এত বছর চলে গেল, তারপরেও একটা প্রেম করতে পারিনি। আজ অব্দি একটা ছেলেকে পছন্দ হয়নি। যাকেই দেখেছি তার সাথেই পরবর্তীতে অন্য কোনো মেয়ের সম্পর্ক আছে, সেটা জানতে পেরেছি। সেখানে আজকে একটা ছেলেকে একটু দেখে চোখের লাগলো, তাও তোর সহ্য হচ্ছে না? তুই সরাসরি বলতে কি চাইছিস? তুই মজা মশকরি করতে চাইছিস নাকি আমার ভাইয়ের সাথে কয়েকদিন সম্পর্ক করে তারপরে ওর থেকে দূরে সরে যেতে চাস? সিরিয়াসলি ভাবে বলতো। তোর কি আমাকে দেখে এরকম বাজে মেয়ে বলে মনে হয়? তুই দেখেছিস আদৌ আমি কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছি কিংবা 2 দিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করেছি? না, তেমন দেখিনি। তবে তোর কথা আমার সিরিয়াস লাগছে না। কেমন যেন মজা করছিস মনে হচ্ছে। আগে তো কখনো এরকম কোনো মজা করতে দেখিনি, তাই কেমন যেন লাগছে। এবার সিনথিয়া ইমনকে কানটা এগোতে বললেই ইমন তাই করলো। এবার সিনথিয়া বেশ খানিকটা লজ্জামাখা কণ্ঠে বলতে লাগলো, দোস্ত, সত্যি কথা বলতে কি, তোর ভাইকে না
আমার প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে। আমি আগেও কয়েকটা জায়গায় ওকে দেখেছি, তবে আজকে তোর বাসাতে এসে জানতে পারবো যে পিচ্চিটা তোর ছোট ভাই, সেটা কল্পনাও করতে পারিনি। তুই বয়সের বিষয়টা নিয়ে ভাবিস না তো। তুই এক কাজ কর, ওর সাথে আমাকে একটু কথা বলিয়ে দে না প্লিজ দোস্ত। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার ছোট ভাইয়ের সাথে কিনা সে প্রেম করবি? এসব কেউ মানবে? আর ঈশান খুব আবেগী, উল্টাপাল্টা কিছু হয়ে গেলে সে নিজেকেই কষ্ট দিবে। জানিস, স্কুল লাইফে একটা মেয়েকে পছন্দ হয়েছিল, সেই মেয়ে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাওয়া তো এত কেঁদেছিল। আর 6 মাস তো কারোর সাথে তেমন কথাই বলেনি। তারপর থেকে এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না, বলেছে আব্বু আম্মু যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করে নেবে। প্লিজ দোস্ত, আমাকে ঈশানের নাম্বারটা জোগাড় করে দে না। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নেব। আমি আগে ওর সাথে ফ্রেন্ডশিপ করব, পরবর্তীতে না হয় সব ঠিক থাকলে পারিবারিকভাবে। নির্ঘাত তোর মাথা খারাপ হয়ে গেছে বল। আসার সময় কোথাও অ্যাক্সিডেন্ট করেছিস? সত্যি করে বলতো। তোর এরকম কথাবার্তা শুনে আমার কেমন সন্দেহ লাগছে। আচ্ছা, উল্টাপাল্টা কিছু খেয়েছিস নাকি? এমন বলছিস কেন? তাহলে কেমন করে বলবো? বয়সে ছোট একটা ছেলেকে শেষে কিনা বিয়ে করতে চাইছিস? তোর মাথা খারাপ না হলে এরকম বলতি না। আজ বাড়িতে যা তো, আমি পরবর্তীতে তোর সাথে কথা বলে নেব। তুই নাম্বারটা দিবি নাকি আমাকে ঈশানের কাছ থেকেই নিতে হবে, নাকি তোর আম্মুর কাছ থেকে নেব? আমি চাইছি না এই মুহূর্তে গিয়ে আন্টিকে আছে সব বলে দিতে। তারপরে আন্টি আজ বাদে কালই যদি আমার বাসায় যায়, সেটা কিন্তু তোদের জন্য খুব একটা বেশি ভালো হবে না। আমি চাইছি কয়েকটা দিন সময় থাক, আমাদের বিয়েটা তাতে ধুমধাম হয়ে হোক। তোকে নিয়ে আর পারা গেল না। নাম্বার নিবি ভালো কথা, কিন্তু শোন, আমার ভাইকে বেশি চালাবি না। আর হ্যাঁ, ও যদি এগুলো কিছু না চায় তাহলে কিন্তু তুই দূরে সরে যাবি বা থাকবি। তাই বলছি, জোর জবরদস্তি করে ওর সাথে কিছু করার চেষ্টা করবি না। ও একটু রাগী, তারপর দেখা যাবে দিন শেষে তোকে ব্লক করে দিতে পারে। অতিরিক্ত জ্বালাবি না তুই। ওকে কি করে ভাগে আনতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। প্রেম করিনি তার মানে এই না যে কাউকে নিজের প্রেমে ফেলতে পারবো না। এখন চুপচাপ নাম্বারটা দে। ইমনকে অনেক জোর জবরদস্তি করার পর ওর ছোট ভাইয়ের নাম্বারটা নিল। সিনথিয়া নাম্বারটা নিয়ে নাস্তা করে বাসায় চলে গেল। ও বারবার ভাবতে লাগলো এই মেয়ে আবার ভুলভাল কিছু একটা না করে বসে। বেশ টেনশনে পড়ে গেল ইমন। রুমে এসে দেখলো সারা আছোয়া হয়ে ফোন চালাচ্ছে। ইমন আসতেই উঠে বসলো আর বলতে লাগলো, কি হয়েছে তোমার? এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? তোমাকে দেখে মনে হচ্ছে কোনো একটা কারণ আছে। আর বলো না, বাস খুঁজে খুঁজে ফিরে সে আমার বাড়িতে আসে। বাড়িতে বলছি কি, একেবারে জারের কাছে আমি গিয়ে দাঁড়াই। কেন, কি হলো? তুমি না তোমার বান্ধবীর সাথে কথা বলতে গেলে? তাহলে আবার কি এমন হলো? আর বলো না, যে কাণ্ড ঘটেছে না, তুমি যদি জানতে পারো হাসতে হাসতে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কি হয়েছে সেটা তো বলবে। তোমার বান্ধবী আবার কিছু করলো নাকি তোমাকে? মানে জড়িয়ে টড়িয়ে ধরেনি তো আবার? দেখেন মহিলা, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন। ওর সাথে আমার ফ্রেন্ডশিপ, এর বাইরে কিছু নেই। সেটা কিন্তু আপনাকে আগেই বলেছি। ওকে ওকে সোনা, কি হয়েছে বলো না আমাকে। তুমি তো হাইপার হচ্ছ কেন? আর বলো না, বাসায় ঢোকার সময় সিনথিয়া ঈশানকে দেখে নিল। আর দেখে বলতে আরম্ভ করলো ঈশান নাকি আমার থেকেও দেখতে হ্যান্ডসাম, কিউট, আর ওর সাথে নাকি রিলেশন করবে, ওকে নাকি পছন্দ হয়েছে। এইসব আবল তাবল কথা বলছিল। বারবার বারণ করা সত্ত্বেও বললো যে ও সত্যি পছন্দ করে। আর নাম্বারটাও নিয়ে গেল, বললো যদি সব কিছু ঠিকঠাক থাকে আর ঈশান যদি হয় তাহলে পারিবারিকভাবে সবটা হবে। এমনও হয় একটা সিনিয়র মেয়ে কিনা তোমার ছোট ভাইকে পছন্দ করলো, তাও সে আবার তোমার বান্ধবী? এসব পরিবার কেউ মানবে? এসব বাদ দাও তুমি। সিনথিয়া কখনো ঈশানের সাথে প্রেম ভালোবাসা করতে পারবে না। আমার ভাই এমনিতেই যে রাগী, ও যখন জানতে পারবে আমার বান্ধবী ওকে কল করেছে, তখন নিজ থেকে মেয়েটাকে ব্লক করে দিবে। আর এসব কর্মকাণ্ডের জন্য দেখবে পরবর্তীতে ওর সাথে আর কথাই বলবে না। আর সিনথিয়ার বিয়ে হলো বলে আমি খুব তাড়াতাড়ি আঙ্কেলকে বলবো ওর বিয়েটা দিয়ে বিদায় করতে। এই বদমহিলা কী নিয়ে হয়েছে যত ঝামেলা, কলেজ লাইফ থেকে আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কথাগুলো বলেই ইমন ওয়াশরুমে ঢুকে গেল। অন্যদিকে সিনথিয়া বাসায় এসে ভাবছে কখন ছেলেটাকে কল দিবে, কখন কল দেওয়া যায়, কিংবা নাম্বারটা ভুল হবে কিনা। এইসব এক গাদা কথা মাথায় ঘুরপাক খেতে লাগলো। রাতে ডিনারের পর 10টার দিকে নম্বরটাতে কল করলো সিনথিয়া।
2-3 বার বাজতেই যখন ফোনটা রিসিভ হলো, ঈশান সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সিনথিয়া। আপনাকে চিনলাম না ঠিক। আমাকে তুমি চিনবে না, তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি। অবশ্য আজকে চিনতে পেরেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তুমি আমাকে না চিনলেও তোমার ভাই আমাকে খুব ভালো করে চেনে। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আপনি আমাকে কেন কল করেছেন? আর ভাইয়ার পরিচিত তো ভাইয়াকে কল করুন না। আসলে দরকার তো তোমাকে, তোমার ভাইকে কল করলে না তো হবে না। মানে আর নাম্বারটা তোমার ভাই থেকে তো নিয়েছি। বলছিলাম কি যে তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এসে? আজব তো, কে আপনি? কি আপনার পরিচয়? কিছুই জানি না। হঠাৎ করে দেখা করতে বললেন আর দেখা করতে চলে আসব? কি হয়েছে সব সরাসরি বলেন তো। কি সমস্যা আপনার? আর এরকম করে কল করছেন কেন? আমি পরিচয়টা দিচ্ছি, আমি তোমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড সিনথিয়া। আমি জানি না ইমন তোমাকে আমার কথা কেন বলেনি, কিংবা তুমি জানো না কেন, হয়তো তোমার ইন্টারেস্ট ছিল না। তবে আমি তোমার সম্পর্কে জানি, আর আজকেই তোমাদের বাসাতে দেখলাম তোমাকে। আগেও কয়েকবার আমাদের এলাকাতে দেখেছি, তবে তেমন করে চিনি না। আর আজকে যখন দেখলাম যে তুমি আমার ফ্রেন্ডের ছোট ভাই, তখন ভাবলাম তোমার সাথে একটু যোগাযোগ করি। সবই বুঝলাম, কিন্তু কী জন্য যোগাযোগ করলেন এখন সেটা বলুন। আপনার ভাবসাব কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। না মানে আসলে তোমার সাথে একটু দেখা করতে চাইছিলাম। তোমার একটু সময় হবে দেখা করার জন্য? আজব তো, আমি আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে দেখা করতে বললেন আর আমি চলে আসব? তুমি আমাকে চেনো না ঠিক আছে, কিন্তু আমি তো তোমায় চিনি। তাছাড়া তুমি আমার ফ্রেন্ডের ছোট ভাই, সেই হিসেবে তো দেখা করতেই পারো। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর একটা সময় ভাবতে লাগলো, মেয়েটা কি বলতে চায়, নাকি কোনো সমস্যা হয়েছে সেই জন্য ডাকছে। তাছাড়া ওকে ছোট ভাই হিসেবে ডাকতেই পারে, কিন্তু চেনা নেই জানা নেই, এরকম করে ডাকবে কেন? যদি পরিচিত থাকতো তাহলে ডাকলে না হয় যাওয়া যেত। কথাগুলো ভাবছিল, এর মাঝখানে সিনথিয়া বলতে লাগলো, বলছি, তোমার হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, তোমার ভাইকে জিজ্ঞেস করো গিয়ে। আর হ্যাঁ, একটা কথা, তোমার ভাইয়ার এখন বিয়ে হয়েছে, প্রেম ভালোবাসার বিয়ে, তাই যখন তখন তাকে ডাকতে পারি না। আর আমার বাড়িতে আব্বু ব্যতীত কোনো পুরুষ মানুষ নেই, সেই জন্যই তোমাকে ডেকেছিলাম। একটু সমস্যায় আছে, তুমি আসলে যদি একটু কথা বলতে তাহলে বুঝতে পারতে। আর এখন ইমনকে বলার সাহস পাচ্ছিলাম না, সেই জন্যই আর কি হেল্পের জন্য তোমাকে ডাকলাম। তুমি কি একটু আসতে পারবে? ঈশান কোনো কথা না বলে কলটা কেটে দিল। সিনথিয়া ওকে অনেকবার ফোন করলো। এর মাঝে ভাইয়া রুমে আসতেই দেখলো ভাইয়া ভাবি বসে কথা বলছিল। ঈশান অনুমতি নিয়ে প্রবেশ করে ভাইয়াকে জিজ্ঞেস করলে ওর নম্বর দিয়েছে কিনা, তখন ভাইয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলেই ঈশান অবাক চোখে তাকিয়ে রইল। এবার ভাইয়া যখনই জিজ্ঞেস করতে যাবে কি বলেছে, তার আগেই ঈশান বলতে লাগলো, তেমন কিছু বলেনি, আর বলল যে তোমার নাকি বিয়ে হয়েছে, সেজন্য তোমাকে কিছু বলতে পারবে না। ভাবি উল্টাপাল্টা ভাববে তাই, কিন্তু আমাকে যে কি বলতে চাই কিংবা কি বলার জন্য ডাকছে আমি সেটাই ভাবছি। ওনার সাথে আমার না কখনো দেখা হয়েছে, আর না আমি ওনাকে আগে থেকে চিনি, তাহলে আমাকে কেন ডাকলো? ইমন মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হয়তো সিনথিয়া মজা করেছে বিষয়টা নিয়ে, ভেবেই এবার বলতে লাগলো, যেহেতু ডেকেছে তাহলে গিয়ে দেখা করে আয়। তাছাড়া তোর বড় আপুর মতো ডাকতেই পারে, এতে এত অবাক হওয়ার কি আছে? আমি বিবাহিত না হলে হয়তো আমাকেই ডাকতো। এমন কোনো কথা যেটা হয়তো বলা যায় না, কিংবা তোর ভাবি রাগ করবে তাই আমাকে বলেনি। তুই এক কাজ কর, ওকে কল করে বলে দে কালকে দেখা করছিস। ঈশান ভাইয়ের কথাতে মাথা নেড়ে রুমে চলে আসলো। তারপর মেয়েটাকে কল ব্যাক করলো। সিনথিয়া অবাকের চরম পর্যায়ে পৌঁছেছে। এতবার কল করার পরে ব্যাক করলো। তারপর রিসিভ করে সিনথিয়া যখনই কিছু বলতে যাবে তার আগে ঈশানের দিক থেকে প্রশ্নটা আসলো, বলুন কোথায় যেতে হবে? সিনথিয়া কিছুক্ষণ হতভম্ব হয়ে রইল। মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। জানে না এই পিচ্চিটা মাঝে কি দেখেছে, তবে দেখার পর থেকেই আর ভালো লাগছে। কেন জানি মনে হচ্ছে এই পিচ্চিটার সাথে ওর জন্ম জন্মান্তরের চেনা জানা, দেখাশোনা, এইসব বিষয় নিয়েই ভাবছিল। তার মধ্যেই ছেলেটা কল করলো। এই নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপ আছে? তাহলে আমি ঠিকানা টেক্সট করব, তুমি চলে এসো। ঈশান স্বাভাবিকভাবেই ভাবলো সবটা। পরদিন বেলা 11টার দিকে একটা টেক্সট আসলো। ঈশান তখন বেশ কিছুক্ষণ ধরে ঠিকানাটা দেখল।
খুব কাছেই ডেকেছে, ওদের বাড়ি থেকে 8 ঘন্টার দূরত্বে। ঈশান বেরোনোর জন্য একদম রেডি হলো। সবসময় ও যেরকম সাধারণ ড্রেসআপে বের হয় তেমনটাই বেরোলো। বাইকটা নিয়ে সেদিকে চলে গেল। ভেবেছিল কোনো বন্ধুকে নিয়ে যাবে, আবার ভাবলো যদি পার্সোনাল কোনো কথা হয় তাহলে হয়তো মেয়েটা বিরক্তি ফিল করতে পারে। কিন্তু এই আপুটাকে কখনো দেখেছে বলে তো মনে হচ্ছে না, দেখলে হয়তো চেনা যেতে পারে। ঈশান একটা রেস্টুরেন্টে আসলো, তারপর ভেতরে ঢুকে দেখলো একদম কর্নারের এক সাইডে ভদ্রমহিলার কথা অনুযায়ী কালো কালারের একটা শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। মেয়ে বললে ভুল হবে, দূর থেকে দেখেই ওর চোখে যেন চোখ লাগছে। আর যে পরিমাণে কিউট আর সুন্দর দেখতে মেয়েটা, যাকে বলে অসম্ভব রকমের সুন্দর, ঈশান দূর থেকে দাঁড়িয়েই সেটা বুঝতে পারল। অন্য দিক থেকে সিনথিয়া ঈশানকে দেখে হাতের ইশারায় ওকে ডাকলে ছেলেটা এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। মেয়েটাকে দেখেই খানিকটা চেনা চেনা মনে হলো, হয়তো ভাইয়ার বিয়েতে দেখেছিল। ভাইয়ার ফ্রেন্ড সার্কেলের সম্পর্কে আর কার সাথে মেলামেশা করে না করে এসবের কোনো মাথা ব্যথা নেই ঈশানের, তাই কখনো এসব নিয়ে ভাবা হয়নি। তবে মেয়েটাকে দেখে মনে হতে লাগলো বিয়েতে নির্ঘাত দেখেছিল। ভদ্রমহিলা কিছু বলার আগে ঈশান নিজেই বলতে লাগলো, আপনার সাথে পরিচিত নেই, তবে ভাইয়ার বিয়েতে দেখেছি। কিন্তু আমাকে এখানে কেন ডাকলেন বলুন? সবই বলবো, কিন্তু তার আগে বসো আর বলো কি খাব। এত দূর থেকে আসলে একটু রেস্ট নাও, তারপরে না হয় আস্তে আস্তে শুরু করি। ঈশানের কেমন যেন সন্দেহ লাগলো। মেয়েটা মুচকি মুচকি হাসছে আর বারবার ওর দিকে তাকাচ্ছে। দেখতে যে অসম্ভব রকমের সুন্দর লাগছে আপুটাকে। ভাইয়ার ফ্রেন্ড, তার মানে বড় আপুই হবে। কথাগুলো ভেবেই ঈশান সামনে বসলো। মেয়েটা আবারও যখন জিজ্ঞেস করলো কি খাবে, তখন ঈশান বলতে লাগলো, আমার কিছু লাগবে না আপু, আপনি বলুন কী জন্য ডেকেছেন। আপু ডাকটা শুনে বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসলো সিনথিয়ার। কিছুক্ষণ ধরে চুপ করে থেকে তারপর একটু বিড়বিড় করে বলতে লাগলো, এই আপুটাকে আগে বাদ দিতে হবে। আমি তোমার কোন জন্মের আপু? হ্যাঁ, আজব তো, তাহলে আপনি কি আমার গার্লফ্রেন্ড যে বাবু, সোনা, জান কিংবা নাম ধরে ডাকবো? এখন নই, তবে হতে কতক্ষণ। আজব, আপনি আমার গার্লফ্রেন্ড হতে যাবেন কেন? বয়সের সিনিয়র মেয়ের সাথে আমি কেন প্রেম করতে যাব? কী জন্য ডেকেছেন এখন সেটা বলুন। এত হাইপার হচ্ছ কেন? আসার পর থেকেই তুমি এত তাড়াহুড়ো করছো কেন? নাকি গার্লফ্রেন্ড অপেক্ষা করছে তোমার জন্য? আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই, এসব আবর্জনা আমি রাখি না। গুড, আমি তো এটাই চেয়েছি, তোমার যেন কোনো গার্লফ্রেন্ড না থাকে। আজব তো, আমার গার্লফ্রেন্ড দিয়ে আপনি কি করবেন? থাকলেই বা কি, না থাকলেই বা কি? ওটা পরে বুঝবে, আগে সত্যি করে বলো, তোমার কারোর সাথে সম্পর্ক নেই তো? আর যদি থাকে কিংবা কোথাও পছন্দ থাকে সেটাও আমাকে বলো। আশ্চর্য, আমার গার্লফ্রেন্ড থাকলে সেটা আমি আপনাকে কেন বলতে যাব? আর আপনাকে মিথ্যেই বা কেন বলবো? কেন, ভাইয়ার থেকে তো সব জানার কথা। আমার নম্বরটা যেহেতু ভাইয়ার থেকে নিয়েছেন, সেহেতু ভাইয়াকে জিজ্ঞেস করে দেখতে পারেন। তোমার ভাইয়াকে কাল জিজ্ঞেস করেছিলাম, বললো কারোর সাথে সম্পর্ক নেই। তারপরেও কেমন যেন সন্দেহ লাগছে। আজকালকার যুগের এত কিউট আর হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ড নেই, সেটা ভাবলেই অবাক লাগে। তাই আর কি বললাম, সেই জন্যই মাইন্ড করো না প্লিজ। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আমার যেন কেমন লাগছে। আপনি চেনেন না, জানেন না, হঠাৎ করে আমাকে ডাকলেন আর আমিও চলে আসলাম। এটা কেমন দেখায় না? তুমি এত কনফিউজ কেন? আর আর এত ভাব দেখাচ্ছ কেন? আমি সিনিয়র একটা মেয়ে হয়ে তোমাকে ডেকে পাঠালাম, তোমার সাথে একটু কথা বলতে চাইলাম, পরিচয় পর্যন্ত দিলাম। তোমার ভাইয়া বলেনি আমি কোনো খারাপ মেয়ে নই? তাহলে তাহলে আমার সাথে এমন করে কথা বলছো কেন? স্বাভাবিকভাবেই তো একটু কথা বলাই যায়, তা না? আসার পর থেকে দেখছি তাড়াহুড়ো করতেই যাচ্ছ। তুমি কি এইরকমই করতে থাকো সবসময়? ঈশান ভদ্রমহিলার এরকম কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা সময় ঈশান ফিক করে নিজেই হেসে ফেলে বলতে লাগলো, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, কফি অর্ডার করুন, খেতে খেতে কথা বলি। আবার পরক্ষণে নিজেই মনে করলো ও একটা ছেলে হয়ে একটা মেয়েকে ওয়েটারকে ডাকতে বলছে। তারপর নিজে থেকেই ডাকলো, কফির অর্ডার করে দিল। আর ভদ্রমহিলা কী খাবে সেটা জানার চেষ্টা করলেই ভদ্রমহিলা নিজে থেকে এক গাদা খাবারের অর্ডার করলো। এই দুপুরে এত খাবার কে খাবে? দুপুরের খাবার সময়টা হয়নি, তবে সবে মাত্র 11:30 মতো বাজে। ঈশান চুপচাপ করে আছে,
আর মাঝে মধ্যে সিনথিয়ার দিকে তাকাতে লাগলো। তারপর খাবার আসতেই ভদ্রমহিলা খেতে লাগলো আর ঈশানকেও জোর করলো খাওয়ার জন্য। সিনথিয়া বারবার ওর সম্পর্কে সব শোনার চেষ্টা করলো। কি করে না করে, কখন বাসায় থাকে না থাকে, সব কিছু জানার চেষ্টা করলো। শেষে ঈশানের তেমন কৌতূহল হলো। কৌতূহলবশত আবারও প্রশ্নটা করেই ফেললো। সবই ঠিক আছে, সবই তো বললাম। এখন বলুন কী জন্য এইসব প্রশ্ন করছেন? আসার পর থেকেই আপনি এসব প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু কী জন্য করছেন সেটাই বুঝতে পারছি না। তোমাকে আমার ভালো লাগে, পছন্দ হয়েছে, সেই জন্যই প্রশ্ন করছি। ভবিষ্যতে যাকে বিয়ে করব তার সম্পর্কে জানবো না? ঈশান একটু চোখ বড় বড় করে তাকালো। পরক্ষণে আবার নিজেই ফিক করে হেসে ফেলল। ভাবলো ভদ্রমহিলা মজা করছে। কথাটা ভেবেই এবার ঈশান যখনই অন্য কিছু বলবে তার আগেই সিনথিয়া যেটা বলল সেটা শোনার জন্য ঈশান প্রস্তুত ছিল না মোটেই। হুটহাট করে মেয়েটা ওকে এমন একটা প্রস্তাব দিয়েই ফেলল। বিয়ে করবে আমায়? ভদ্রমহিলার এরকম কথাতেই ঈশান খুব খুব করে কেসে উঠল। সাথে সাথে মেয়েটা ঈশানের পিঠের ওপর হাত রাখলো, আরেক হাত মাথায় হাত রেখে বলতে লাগলো। ঈশান, ঠিক আছে তুমি? ঈশান কাশিটা বন্ধ করে দিয়ে ভদ্রমহিলার দিকে তাকিয়ে রইল। খেয়াল করলো উনি বেশ সিরিয়াস মোডেই কথাগুলো বলেছে। ঈশান যখনই কোনো প্রশ্ন করতে যাবে তার আগেই ভদ্রমহিলা আবারও বলল। কি হলো, বললে না বিয়ে করবে আমায়? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি হঠাৎ করেই এমন একটা প্রস্তাব দেওয়াতে তুমি শক। তবে হ্যাঁ, এইটুকু তুমি শিওর থাকতে পারো যে আমি তোমার সাথে কোনো প্রকার মজা করছি না। ঈশান, মজা করার হলে সেটা আমি আগেই করতাম, কিন্তু এই মুহূর্তে আমি খুবই সিরিয়াস। তোমার ভাইকেও আমি বলেছি, তোমার ভাইও সবটা মজা হিসেবেই নিয়েছে। কিন্তু আমাকে দেখে মনে হয় আমি তোমার সাথে মজা করছি? বলো। আমি জানি তুমি প্রেম ভালোবাসার উপরে বিশ্বাস করো না, তাই আমি তোমাকে সরাসরি বিয়ে করে নিতে চাই। আমি জানি আমাদের বয়সের ডিফারেন্সটা একটু বেশি, কিন্তু দেখো, আজকাল এগুলো কোনো ফ্যাক্ট না। কতই তো হচ্ছে মানুষ, যেখানে সিনিয়র আব্বুকে বিয়ে করে, কলেজের ম্যাডামকে বিয়ে করে, সেখানে আমি তোমার ভাইয়ের বান্ধবী। এতে এত সমস্যার কিছু নেই ঈশান। আর আমি জানি তোমার আম্মু আমাকে অনেক বেশি পছন্দ করে। আন্টি ভেবেছিল যে আমার আর ইমনের মাঝে কোনো সম্পর্ক আছে, কিন্তু ইমনকে আমি ফ্রেন্ড হিসেবেই ভালোবাসি। কিন্তু অন্য কোনো চিন্তা ওকে নিয়ে আমি কখনো করিনি। তবে প্রথম দেখাতেই তোমার প্রতি ভালো লাগা কাজ করেছিল, কিন্তু কোথায় থাকো, কী করো, সেটা তো জানতাম না। আর আর কালকে যখন তোমাকে তোমার বাসায় দেখলাম, আমি আমি না নিজেই শক ছিলাম যে ছেলেটার সাথে কয়েকবার দেখা হয়েছে। যেই ছেলেটা আমাকে নিজেও চেনে না, আমিও যাকে কালকে চিনতে পারলাম, সেই ছেলেটাকে আমার এত বেশি পছন্দ হয়েছে। কী জন্য সেটা আমি বলতে পারবো না অবশ্য। তবে তুমি এইটুকু শিওর থাকতে পারো, আমি সত্যি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি ঈশান। আমি জানি না কি করে কি হলো, তবে আমার মনে হয় আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। প্লিজ চুপ করে থেকো না, তুমি ভাবার জন্য সময় নাও, যা খুশি তাই করো। তারপরেও আমাকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, কেউ কেউ বুঝতে পারবে না যে আমাদের দুজনের মাঝে বয়সের ডিফারেন্স একটু বেশি। আর আমরা সিনিয়র জুনিয়র, তুমি দেখো আমরা অনেক হ্যাপি থাকবো। মেয়েটা এক নাগাড়ে কথাগুলো বলে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান কথা বলছিল না, চোখ বড় বড় করে ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। কি রেখে কি বলছে উনি আর কি বোঝাচ্ছে ঈশান সেটাই ভেবে পাচ্ছে না। ছেলেটা কথা বলছে না দেখে সিনথিয়া ওর হাতের উপর হাত দুটো রেখে বলতে লাগলো। বেবি, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। দেখো, আমি জানি হঠাৎ করে প্রথম দেখাতেই এমন করে কাউকে প্রপোজ করা কিংবা বিয়ের প্রস্তাব দেওয়াটা একদমই অনাকাঙ্ক্ষিত, কিন্তু আমি আর ওয়েট করতে চাই না। সবাই নিজের জীবনসঙ্গিনী হিসেবে কাউকে না কাউকে তো খুঁজতেই থাকে। সেখানে আমি এতদিন বাদে এমন কাউকে পেয়েছি যাকে পাওয়ার পর মনে হয়েছে তার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো। দেখুন আপু, আপনি হয়তো মজা করছেন আমার সাথে। ভাইয়া আপনাকে বলেনি আমি এসব প্রেম ভালোবাসা পছন্দ করি না? আপনার সাথে আমার কি করে যায় আপনি বুঝতে পারছেন? আপনি ভাইয়ার বান্ধবী, ভাইয়ার সাথে বিয়ে হলে মেনে নেওয়া যেত। তারপরেও আপনি কি করে বলছেন আমি আপনাকে বিয়ে করব, আপনার সাথে সম্পর্কে জড়াবো? ঈশান, আমার কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় কয়েকটা দিন টাইম স্পেন্ড করি। তারপরে যদি তোমার মনে হয় আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য যথেষ্ট না, তাহলে আমি নিজেই তোমার লাইফ থেকে সরে যাব। দেখো প্লিজ বেবি, আমাকে একটা সুযোগ দাও। কেন, আমাকে কি কোনো টাইলস রুম মনে হয়? আপনি টাইল দিয়ে চলে যাবেন আর আমি চুপচাপ থাকব? সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম কিছু হবে না ম্যাডাম। আমার পক্ষে সম্ভব না এরকম নাটক করা।
যাকে চিনি না জানি না তাকে ভালোবাসবো, তার সাথে বিয়ে করব, এটা কখনো সম্ভব না। আপনি অন্য কাউকে দেখুন। শোনো, প্লিজ একটু সময় নাও আমার ভাবার জন্য। আমাকে একটু সময় দাও। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় বোঝাবো, তোমাকে কিচ্ছু বোঝাতে হবে না। আন্টি আঙ্কেল আমার ফ্যামিলির সবাইকে রাজি করাবো। তুমি শুধু আমার দিকটা একটু দেখো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো অভিযোগ করতে দেবো না। কেউ বুঝতে পারবে না যে আমাদের বয়সের ডিফারেন্স আছে। আমরা ভালোবেসে বিয়ে করেছি, এরকম কিছু মনে হবে না। পারিবারিকভাবেই বিয়েটা হবে, দেখো। কিন্তু আমার আপনাকে পছন্দ না, আপনি এটা সহজ ভাষায় বুঝে নিন। আর হ্যাঁ, আজকের পর আর আমাকে কল করবেন না। ঈশান কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে গেলে ভদ্রমহিলা বারবার পিছন থেকে ডাকতে লাগলো। ঈশান দাঁড়ালো না। দাঁড়াবেই বা কেন? ভদ্রমহিলা এরকম কর্মকাণ্ডে ছেলেটা পুরো শকড। এরকম কাজ কেউ করে? হুটহাট করে ডেকে নিয়ে এমনভাবে প্রপোজ করা আসলেই একটা মশকরা টাইপের কাজকর্ম হয়ে গেল। বলতে গেলে চেনা নেই জানা নেই যাকে প্রথমবার দেখছে তার সাথে কিনা সম্পর্কে জড়াবে। কথাগুলো ভাবলেই মাথা খারাপ হবার জোগাড় ঈশানের। কি থেকে কি শুনলো আর কি বুঝলো কে জানে। তবে বাসায় গিয়ে ভাইয়াকে ঈশান ইচ্ছা মতো বকাঝকা করবে, আর তাই করলো। বাসায় এসে ভাইয়াকে অফিস থেকে ডেকে বাসাতে আনলো। আসার পর ভদ্রলোককে ইচ্ছা মতো খিস্তি দিল। শেষে আম্মু এসে জানতে চাইলো কি হয়েছে। তখন ঈশান সবটা বলল। সব শোনার পর আম্মু তেমন অবাক হলো না। তবে ইমন একটু মুচকি হেসে ঈশানকে জোর করে একটা জায়গায় বসালো আর বলতে লাগলো, তোমাকে পছন্দ করে সেজন্য বলেছি। এতে এত হাইপার হওয়ার কি আছে আব্বু? সিনথিয়া মেয়েটা কি খারাপ দেখতে? আর আমি ওকে অনেক দিন যাবতই চিনি। তোমার তো খুশি হওয়া দরকার ছিল আব্বু। এত সুন্দরী একটা মেয়ে তোমাকে পছন্দ করেছে, বিয়ের প্রপোজাল দিয়েছে। তবে আমার তো শুনতে হবে যে সিনথিয়া তোমাকে সত্যি পছন্দ করেছে কি না। আম্মু, এগুলোর সাথে তোমার এখন মাথা খারাপ হলো? এতক্ষণ তো আমাকে নিয়ে টানাটানি করছিলে, এবার তোমার সাথে কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আমি বুঝতে পারছি না এ বাড়িতে হচ্ছেটা কি। কিচ্ছু হচ্ছে না। একটা মেয়ে তোমাকে পছন্দ করে সেটা বলেছে, এ নিয়ে এত সিন ক্রিয়েট করার কি আছে? নাকি তোমার অন্য কোথাও পছন্দ আছে? তাহলে বলো, তার সাথেই তোমার বিয়ে হবে। আজব তো, মাথা খারাপ করো না তোমরা। এখানে বিয়ের কথা আসছে কোথা থেকে? একজনকে তাড়াতে না তাড়াতেই তুমি এসে শুরু করে দিলে বিয়ের কথা। আজব তো, আমি তো বুঝতেই পারছি না এই বাড়িতে হলোটা কি। ভাইয়ার বিয়ে হলো না 6 মাস হয়েছে, তার মাঝখানে তোমরা আমার বিয়ে নিয়ে পড়লে কেন? হ্যাঁ, বিয়ে করলে তো তোমার আর বাইরে বাইরে ঘোরা হবে না, তাই না? আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। বউ আসলে তো আসলে বেঁধে ঘোরাবে, তখন আর তোমার এই বকাটাদের মতো এদিকে ওদিকে যাওয়া হবে না। সেজন্যই তোমাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ওকে বিয়ে না করা অন্য কোথাও তো তোমার বিয়ে করাতেই হবে। ঈশান কিছু বলতে যাবে বড় ভাই তার আগে একটা ধমক দিতেই ঈশান সেখান থেকে চলে গেল। আর আম্মুর কাছে এবার ভাবি এগিয়ে এসে বলতে আরম্ভ করলো, আম্মু, কি সব শুনছি? কালকে থেকে এসব ঘটনা ঘটছে। তোমার ছেলে বলল তার বান্ধবী নাকি তোমার ছোট ছেলের নাম্বার নিয়েছে। এমন কোনো কাজ কি করে হয় বলো? তাছাড়া ছেলেটা ওর থেকে ছোট, আর এরকম একটা কাণ্ড কি কখনো করা সম্ভব বলো? তোমার ছেলে বলল যে ও নাকি অনেক জেদি। এখন যদি এরকম কোনো কাহিনী করে বসে কিংবা কোনো ঝামেলা করে তাহলে কি হবে বলো তো? আর ছোট ভাইয়াও তো খুব রাগী। তাকে দেখা গেছে বিয়ের জন্য জোর জবরদস্তি করলে বাসা ছেড়েই চলে যাবে। ছোটবেলা থেকেই ওর এই তেরামি স্বভাবটা আমার মোটেও পছন্দ না। এত রাগী জেদি ছেলে আমি আগে কখনো দেখিনি। আমার ছোট ছেলের দৌলাতে সেটা দেখেছি। এত এত রাগ নিয়ে মানুষ কি করে বেঁচে থাকে আমি সেটাই বুঝতে পারি না। আমি ওকে কন্ট্রোল করতে পারছি না। আমার এখন ক্লান্ত লাগবে, বউ ওর জন্য আনতেই হবে। আম্মু, তোমারও কি এদের সাথে মাথা খারাপ হলো নাকি? তুমি কী সব বলছো? জবরদস্তি করে বিয়ে দেওয়াটা কি খুব বেশি ভালো দেখাবে বলো? বিয়ের কথা যেহেতু একবার উঠেছে তাই মেয়েটার সাথে আমার কথা বলতে হবে। সিনথিয়া যেহেতু বলেছে ঈশানকে পছন্দ করে, সেহেতু আমি ওকে ঈশানের বউ করবই। আম্মু, তোমারও তো দেখছি এর সাথে মাথা খারাপ হলো। কি না কি বলছে মেয়েটা আর তুমি বলছো ওর সাথে ঈশানের বিয়ে দিবে।
এই মেয়েটা যে পরিমাণ রাগে, তাতে ঈশানের সাথে বিয়েটা হলে দেখবে যে তোমার প্রতিদিন ওদের ঝগড়া থামাতে থামাতেই জীবন কেটে যাবে। এখন এসব কথা বাদ দাও তো। আমি দুপুরে এসেছি, আমাকে খেতে দাও, আমি খেয়ে বেরোবো। ঈশান রাগ করে দুপুরে আর খায়নি। রাতে ডিনারের সময় ভাবি অনেক জোর জবরদস্তি করে ছেলেটাকে খাবার টেবিলে আনলো। ভাবি অনেক আদর যত্ন আর খেয়াল রাখে ঈশানের। এই বাসায় আসার পর থেকে একদম ছোট ভাইয়ের মতোই ভালোবাসে। সেজন্য ভাবির কোনো কথাই ঈশান ফেলতে পারে না। ভদ্রমহিলা মন খারাপ করবে দেখে ঈশান আসলো। এসে দেখলেও আব্বু খাবার খাচ্ছে। ওকে দেখে পাশে বসতে বলল। ঈশান আব্বুর পাশে বসে খাবার খেতে আরম্ভ করলো। এর মাঝখানে আম্মু আব্বুকে যে বিষয়টা বলেছে ঈশান সেটা জানে না। আব্বু এবার নিজে থেকেই ছোট ছেলেকে প্রশ্ন করলো। তোমার আম্মু তোমার বিয়ের কথা বলছিল, তাই মেয়ে দেখতে এখন তুমি কি বলো? আব্বুর কথার উপর দিয়ে ঈশানের কথা বলার সাহস নেই। আব্বুর উপর দিয়ে যে কখনো কথা বলতেই পারে না। আব্বুর সামনে সামান্য উঁচু গলাতেও কথা বলতে পারে না। যেখানে কিনা এখন বিয়ের কথাতে বারণ করবে, সেটা ভাবাটাও একটা অন্যায়। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বলল। এখন বিয়ে করতে চাইছি না আব্বু। বলছিলাম কি, কিছুদিন পরে না হয় এসব নিয়ে ভাবা যাবে। আর তাছাড়া কি অন্য কোথাও সম্পর্ক আছে তোমার? না, তেমন কিছু নেই। তোমরা তো জানো আমার কোথাও রিলেশন নেই। তাহলে এমন করে কেন বলছো? সবাই নিশ্চিত থাকতে পারো তোমাদের পছন্দেই আমি বিয়ে করে নেব। তাহলে বিয়ে করে নিতে কোনো সমস্যা দেখছি না। আমি মেয়ে দেখার ব্যবস্থা করছি। সম্পর্ক নেই সেটা ঠিক আছে, যদি কাউকে পছন্দ থাকে তাও বলতে পারো। না মানে আব্বু, বলছিলাম কি, আমি তো এখনো কিছু করি না, তাই আর কি একটা জব টপ করে তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। করোনা করবে, বাবার এত বড় ব্যবসা আর এত টাকা পয়সা থাকতেও তোমাকে বাইরে জব করতে হবে তোমার? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমার আম্মু চাইছে, তাই বিয়েটা করে নাও। কিন্তু আব্বু, আমি দ্বিতীয়বার এসব বিষয় নিয়ে আমি কোনো কথা শুনতে চাইছি না। বিয়ে করবে না কি করবে সেটা আমি জানি। এত লাজ লজ্জা শরম পেতে হবে না। কোনো সমস্যা না থাকলে বিয়ে করে নাও, সব ঠিক হয়ে যাবে। তোমার আম্মু আর একটা বৌমা চাই। মেয়ে যেহেতু নেই, তাহলে দুটো বৌমা হলে সমস্যা কোথায়? ঈশান কোনো কথা বলল না। আব্বুর উপর দিয়ে কথা বলার সাহস ঈশানের হয়নি। ছেলেটা রুমে আসতেই ভদ্রমহিলার নম্বর থেকে কল আসলো, যার জন্য ঈশান ফোনটা রিসিভ করে এক প্রকার বকাঝকা করতে লাগলো। কি কুক্ষণে যে আমি আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম ওপরওয়ালাই ভালো জানে। আপনার জন্য আজকে এরকম একটা পরিস্থিতিতে আমাকে পড়তে হয়েছে। বাসায় আসতে না আসতে এসব আজে বাজে কথা আমাকে শুনতে হচ্ছে। আপনি কেন আমার সাথে দেখা করলেন? কোন জন্মের শত্রু আমি আপনার? আপনার তো কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি আমার এরকম সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছেন কেন? কি সমস্যা আপনার? কি হয়েছে বেবি? এমন করে কথা বলছো কেন? তুমি তো রাগ করে আছো কেন শোনো? শাশুড়ি আম্মু, শ্বশুর আব্বু কিছু বলেছে তোমায়? আমাকে বলো জানটা। কি বলেছে ওরা? তুমি নিশ্চয়ই বাসায় গিয়ে এসব নিয়ে ঝামেলা করেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি কাল আসবো, এসে সবাইকে সবটা বলবো। তুমি এখন হাইপার হইও না শোনো, তোমার শরীর খারাপ করবে। সামনে আমাদের বিয়ে, যদি তোমার শরীর খারাপ হয় তাহলে আমাকে আদর করবে কে বেবি? নির্লজ্জ বেশরম মেয়ে। আমি বলছি একটা আর উনি আরেক দিকে টেনে নিয়ে যাচ্ছে। লজ্জা শরম নিয়ে আপনার? নিজের ছোট ভাইয়ের বয়সী একটা ছেলেকে এসব বলছেন? একদম ভাইয়ের কথা বলবে না। তুমি আমার কোন জন্মের ভাই? হ্যাঁ শুনি না, তুমি আমার কাজিন, আর না তুমি আমার কোনো জন্মের ভাই। তুমি তো আমার ফ্রেন্ডের ছোট ভাই। তাহলে আমি এসব কথা বললে সমস্যা কোথায়? এত কথা বলবে না। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। কাল দেখা করো, আর নয়তো আমাকে বাসায় আসতে হবে, বলে দিলাম জানটা। ঈশান বুঝতে পারলো এই মেয়ের সাথে কথা বলে কাজ হবে না, তাই কলটা কেটে নম্বরটা ব্লক করে দিল। আর ব্লক করে যেন জীবনের আরেকটা বড় ভুল করলো। কারণ ব্লক করার পর থেকে মেয়েটা নতুন নতুন নম্বর থেকে রোজ রোজ কল করছে। ঈশান যতবার কল রিসিভ করছে ততবার এই মেয়েটার কণ্ঠস্বর শুনে কেটে দিচ্ছে। সিনথিয়া গত এক সপ্তাহ যাবৎ ঈশানের এমন ইগনোর সহ্য করলো। তারপর উপায় না পেয়ে সেদিন সিনথিয়া ঈশানের বাসায় চলে আসে। আর এসে যখন দেখলো সবাই ডাইনিং টেবিলে বসে আছে, তখন সিনথিয়া এসে ডাইনিংয়ে দাঁড়ালো। মাথায় ঘোমটা টেনে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিতেই তখন আম্মু আর ভাবি মুচকি হাসি দিয়ে বলতে লাগলো। আম্মু, এই নাও, তোমার ছোট ছেলের বউ চলে এসেছে। আর তোমাকে টেনশন করতে হবে না, এখন কথা বলে নাও ইচ্ছে মতো। আম্মু,
আমি কিন্তু খুব রাগ করেছি। তবে তুমি আমাকে সেদিন ফোন দিলে, তারপর থেকে আর কোনো ফোনই দিচ্ছ না কেন? আর কল করলেও রিসিভ করছো না। তোমার ছেলেকে কত করে কল করেছি, সেও রিসিভ করছে না, আমার সাথে একটু কথাও বলছে না। তোমরা কি আমাকে ইগনোর করে যেতে চাইছো? আমি কিন্তু একবারের জন্য চলে আসছি, আজকেই বলে দিলাম। বান্ধবীর এমন কথাতে ইমন কাঁদতে লাগলো। তখন সিনথিয়া একটু রাগী চোখে ওর দিকে তাকিয়ে থেকে বলল, এই হতভাগা, তুই এরকম করে কাশাকাশি করছিস কেন? তোর বউকে তুই দেখ, আমি আমার জামাইয়ের খোঁজখবর নিচ্ছি, তাতে তোর কি রে? সিনথিয়া এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোকে বারণ করেছিলাম এরকম কিছু করতে। এখন হলো তো, ছেলেটা তো ভয়ে বাসায় আসছে না। মানে কি, বাসায় আসছে না? তাহলে কোথায় থাকছে আজকাল? কোথায় আর থাকবে, বাইরে বাইরে ঘোরাফেরা করে। আরও আগে থেকেই ওর এটা বদ অভ্যাস। তাই বলছি কি, এসব পাগলামি বন্ধ কর, বাসায় চলে যা। আর আঙ্কেল আন্টিকে বল ভালো কোনো ছেলে দেখে বিয়ে করিয়ে দিতে। তুই যে বিয়ে পাগল হয়েছিস সেটা আমি আন্টিকে বলতে পারছি না। আর তুই নিজে গিয়ে বল, হ্যাঁ আমার নিজেরই লজ্জা লাগবে তোর এসব কর্মকাণ্ডর জন্য। ওরে আমার লজ্জাবতী লতিকারে, এখন তোমার লাইফটা ক্লিয়ার হয়ে গিয়েছে তো? এখন আমাকে আর দরকার নেই, তাই না? আম্মু, তোমার ছেলেকে বলো আমাকে যেন খুব তাড়াতাড়ি বিয়ে করে নেয়, না হলে কিন্তু আমি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবো, বলে দিলাম। তোমার ছেলে আমার সাথে কথাও বলতে চাইছে না, এটা কি খুব ভালো হচ্ছে বলো? সিনথিয়া মাথা নিচু করে রইল। আম্মু টেনে ওকে পাশে বসাতেই সিনথিয়া আম্মুকে জড়িয়ে ধরল আর ফুপিয়ে কেঁদে উঠল। মেয়েটার এমন কর্মকাণ্ডে সবাই অবাক হলো। কয়েকটা দিনে মেয়েটা এত আবেগী আর ইমোশনাল হয়ে পড়বে সেটা কেউ ভাবতে পারেনি। অন্যদিকে বারান্দা থেকে, অর্থাৎ দোতলার বারান্দা থেকে ঈশান এসব কর্মকাণ্ড দাঁড়িয়ে থেকে দেখছিল। আর দেখেই ওর গলা শুকিয়ে গেল। আম্মু যেহেতু মেনে নিয়েছে, তাহলে তো এই বজ্জাত মহিলাকে নির্ঘাত বিয়ে করতে হবে। ছেলেটার মনে আর মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খেতে লাগলো। বাচ্চা চাইলে পালা ঈশান, কয়েক মাসের মধ্যে আর এ মুখো হোস না। এই ভদ্রমহিলার সাথে তোকে বিয়ে করতে হবে। পালা এখন, ভাগ ঈশান। ঈশান কথাগুলো বলেই রুমে চলে আসলো। তারপর দরজা আটকে দিয়ে ব্যালকনি থেকে একটা দড়ি বেয়ে কোনো রকমে দড়ি বেঁধে সেখান দিয়ে নেমে সেই যে পালিয়েছে। এরপর গত 15 দিন ছেলেটার কোনো খোঁজখবর নেই। এর মাঝখানে সিনথিয়া কতবার যে বাসায় এসে আম্মুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে তার ঠিক নেই। অন্যদিকে সিনথিয়ার এরকম পাগলামিতে ইমন অনেক টেনশনে আছে। যদি মেয়েটার আব্বু আম্মু জানতে পারে, তাহলে সব দায়ভার এসে পড়বে ইমনের উপর। ইমন শেষে উপায় না পেয়ে আম্মুকে একটা কথা বলল, যে কথাগুলো শোনার পর আম্মু বড্ড বেশি খুশি হয়েছে। আম্মু কল করলে ঈশান রিসিভ করে, তাছাড়া কখনো অন্য কারো কল রিসিভ করছে না। গত 15টা দিন যাবৎ কোথায় আছে ছেলেটা, তবে সবসময় ফোনটা অফ থাকে। ঈশানের নম্বর সিনথিয়া অনেকবার নিয়েছে, কিন্তু ও নম্বরটা আগে দিয়েছে, তবে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিনথিয়ার এরকম কান্নাকাটিতে শেষ 15 দিনের মাথায় সেদিন সিনথিয়া কান্নাকাটি করে বলতে লাগলো, আমি আর আসবো না আন্টি, আমি বুঝতে পেরে গেছি তোমার ছেলে আমাকে দেখে খুবই ভয় পায়, আমি অন্য কোথাও বিয়ে করে নেব। আসলে কি বলতো, তোমার ছেলের বউ হওয়ার খুব ইচ্ছে ছিল। তুমি ভেবেছিলে তোমার বড় ছেলের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু দেখো তোমার ছোট ছেলেকে আমি প্রথম দেখাতেই আর এই কয়েকটা দিনে এত ভালোবেসে ফেলেছি যে ওকে বোঝাতেও পারলাম না। ও সব সময় আমার দিকে দূরে সরে থাকতো, আমি ওকে পাবো না, তারপরেও পাগলামি করেছি। ঈশান আমার জন্য বাসাতেই আসছে না, তোমাদেরও খারাপ লাগছে ওর জন্য, তাই আমি চলে যাচ্ছি। আজকের পর আমি আর আসবো না। এমন তোর ভাইয়ের বিয়েটা তুই যেখানে খুশি দিস, আমি আর তোদের মাঝে আসবো না কখনো। মেয়েটা সেই যে সেদিন কান্নাকাটি করতে করতে চলে গেল, তারপর আর আসেনি একটা সপ্তাহ। আর ঈশান তার 2 দিন বাদেই বাসায় ফিরে এসেছিল। যখন জানতে পেরেছে সিনথিয়া আর বাসায় আসছে না, আর বাসায় আসার পর আম্মু ছেলেকে অনেক বকাঝকা করেছিল, বলেছিল ওকে আর কখনো বিয়ের কথা বলবে না। আব্বুকে বারণ করে দিয়েছে, আব্বু যেন এসব কথা না বলে। আব্বু ঈশানের উপর নারাজ, ঈশান সেটা বুঝতে পারছে। আব্বুকে হয়তো এর মাঝে আম্মুর বলা হয়ে গেছে কোনো মেয়েকে ওরা পছন্দ করেছে, কিন্তু ঈশান কেন জানি মানিয়ে নিতে পারছে না। বয়সে সিনিয়র একটা মেয়েকে কি করে বিয়ে করবে সেটাই ভাবছে। 3 সপ্তাহের মাথায় সেদিন যখন সিনথিয়ার বাসা থেকে ইমনের নম্বরে কল আসলো, তখন দুপুরে সবাই লাঞ্চ করছিল।
আর ঠিক তখনই ওর নম্বরে কল আসতেই ছেলেটা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সিনথিয়ার আম্মু কান্নাকাটি করতে লাগলো। ভদ্রমহিলার এমন কর্মকাণ্ডে ইমন উত্তেজিত হয়ে বলতে লাগলো, আন্টি কি হয়েছে তোমার? এরকম কান্নাকাটি করছো কেন? তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে খুব বাজে কিছু হয়েছে। আমাকে বলো কি হয়েছে। বাবারে, সিনথিয়া সুইসাইড করার চেষ্টা করেছিল। আমি কি করব বুঝতে পারছি না। ওর আব্বু এই মুহূর্তে বাসায় নেই। কাজের লোকদের মাধ্যমে একটা ডক্টর ডাকিয়েছি। আমি কি করব জানি না। ওর আব্বু বিয়ের জন্য জোর করেছিল, তখনই এরকম কিছু করলো। কাল রাতে বাবা মেয়ের মাঝে অনেক কথা কাটাকাটি হয়, তারপর আজকেই এরকম একটা কাণ্ড করলো। সিনথিয়া নাকি তোমার ছোট ভাইকে পছন্দ করে, কিন্তু ওর আব্বু এসব কিছু মানতে চাইছে না, উল্টে রাগারাগি করলে তারপর মেয়েটা এরকম কিছু করলো। আন্টি এখন কেমন আছে সিনথিয়া? আর ওর কোনো ক্ষতি হয়নি তো? সিনথিয়া হাতে অনেকখানি কেটে ফেলেছে। ওর আব্বু বলছিল যে আজকে পাত্রপক্ষ আসবে। এর মাঝে ওর আব্বুর একটা কাজ পড়ে গেল, তাই বলে বাইরে চলে গেছে। ও জানতো না যে আজকে পাত্রপক্ষ আসবে না, তারপরও নিজের এরকম ক্ষতি করার চেষ্টা করলো। আমি একা একা কি করব বুঝতে পারছি না বাবা। আমি আসছি আন্টি, আমি এই মুহূর্তে আসছি। তুমি টেনশন করবে না, সব ঠিক হয়ে যাবে দেখো। ইমন হাতটা ধুয়ে উঠে যেতে গেলে আব্বু বিষয়টা জিজ্ঞেস করলে বলল, আব্বু এই মুহূর্তে কথা বলার সময় নেই, আমি এসে তোমাকে বলবো সিনথিয়া সুইসাইড করার চেষ্টা করেছিল। ঈশানের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। ও বুঝতেও পারেনি মেয়েটা এরকম কর্মকাণ্ড ঘটাবে। কয়েকদিনের দেখা আর তার মাঝখানে এত আবেগ, ইমোশন, ভালোবাসা, মেয়েটা যে কোথা থেকে আসে ঈশান সেটাই ভেবে পাচ্ছে না। এবার তো মনে হচ্ছে ওর জন্যই সব কিছু হচ্ছে। ঈশান মাথা নিচু করে রইল। আম্মু খাওয়া থেকে উঠে গেল। ঈশান একটু তো বুঝতে পারলো যে আম্মু ওর প্রতি খুবই বিরক্ত। ওর এরকম কর্মকাণ্ডের জন্য আম্মু প্রচণ্ড পরিমাণে রেগে আছে, যার জন্য কথাই বলছে না। আব্বু খাওয়া দাওয়া শেষ করে উঠে গেল। এবার ভাবি ঈশানকে বলতে লাগলো, ভাইয়া, মেয়েটা তো খারাপ না দেখতে। তাছাড়া আমাদের চেনা জানা, তোমার ভাইয়ের ফ্রেন্ড, বয়সে তোমার থেকে একটু সিনিয়র, কিন্তু তারপরেও তোমাকে ভালোবাসে। দেখো, তোমাকে ভালোবাসে বলেই এরকম পাগলামি করলো। এখন ওর আব্বু আম্মু কি করবে বলো তো? মেয়েটার যদি কিছু হয়ে যেত, তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতে? মেয়েটা বারবার তোমাকে ভালোবাসার কথা বলছে। আমি জীবনে কখনো দেখিনি একটা সিনিয়র মেয়ে একটা জুনিয়র ছেলের জন্য এতটা পাগলামি করে। এই প্রথম দেখলাম যে এরকম কেউ পাগলামি করতে পারে। ঈশান মাথা নিচু করে রইল। তখন ভাবি বলতে লাগলো, আম্মু তোমার উপর খুব বেশি রেগে আছে, সেটা কি তুমি বুঝতে পারছো না ভাইয়া? আমরা যাদেরকে ভালোবাসি তারা আমাদেরকে ভালোবাসে না, এটাই হয় জানো তো। আর যখন দেখবে মেয়েটা তোমার থেকে দূরে চলে যাবে, তখন তুমি ওর ভালোবাসা রিয়েলাইজ করতে পারবে। আমি তো এইটুকু বলবো, পালিয়ে বেড়ানোটা কোনো সমাধান নয়। আর তুমি এতটাও ছোট না যে তোমাকে সবটা বুঝিয়ে বলতে হবে। একটা মেয়ে একটা ছেলের জন্য ঠিক কতটুকু পাগলামি করতে পারে আজকে সিনথিয়ার জন্য আমি সেটুকু দেখেছি। আমি নিজেও তোমার ভাইয়ার জন্য এত পাগলামি করিনি জানো। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি বলবে কি করবে জানে না, তবে মনে হচ্ছে যে খুব বড় ভুল হয়ে গেল। না হলে মেয়েটা হয়তো এরকম সুইসাইড করার চেষ্টা করতো না। সারাদিন আর ঈশান বাসা থেকে যায়নি। আম্মু ওর সাথে কোনো কথা বলেনি। রাতে ডিনারের 1 ঘন্টা আগেই ভাইয়া বাসায় ফিরেছে। বেশ বিধ্বস্ত লাগছে ভাইয়াকে। তারপর ডাইনিংয়ে খাবার খেতে আসলে তখন আব্বু খাওয়া দাওয়া শেষে ইমনকে সবটা জিজ্ঞেস করলে বলতে আরম্ভ করলো, বড্ড বেশি পাগলামি করেছিস সিনথিয়া। কী থেকে কি হলো বুঝতে পারলাম না। সেদিন হঠাৎ করে বাসায় এসে ঈশানকে দেখার পর থেকে এরকম পাগলামি শুরু করেছে। ওকে বারবার বোঝানোর চেষ্টা করলাম যে আমার ভাই ওকে ভালোবাসে না আর এই বিয়ে করবে না। সবচেয়ে বড় বিষয় আঙ্কেলও মানতে চায়নি এসব। আর ঈশান তো এগুলো নিয়ে এগোতেই চাইছে না। সেদিন বাসায় থেকে যাওয়ার পর থেকে নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ওর আব্বুকে বলেছিল যে ঈশানকে বিয়ে করবে, তাই যেন পারিবারিকভাবে প্রস্তাব পাঠায়। তারপর আঙ্কেল রেগে যাওয়াতে সিনথিয়া বলেছে যতদিন ওর বিয়ে না হবে ততদিন মুখে কিছু তুলবে না, আর সেটাই করেছে। কয়েকদিন যাবৎ রুমের দরজা বন্ধ করে বসে আছে, না কারোর সাথে কথা বলে আর না কারোর সাথে খাওয়া দাওয়া করে।
আর আজকে যখন ওর আব্বু কাল রাতে বলেছিল যে পাত্রপক্ষ আসবে, তখনই সকালবেলা সুইসাইড করার চেষ্টা করেছে। ভাগ্যিস কাজের লোকটা দেখেছিল, না হলে হয়তো আর বাঁচানো যেত না। এখন কি করব সেটাই ভাবছি। সব কিছু মনে হচ্ছে আমার জন্যই হলো আব্বু। এসব ভালো লাগা খারাপ লাগা কোনোটাই আমাদের হাতে থাকে না। ইমন, এটা নিয়ে মন খারাপ করো না। ঈশান যেহেতু বুঝতে চাইছে না, তাহলে এগুলো বাদ দাও। তাছাড়া মেয়েটা ওর থেকে বয়সে সিনিয়র, এটা কি করে ওর পরিবারই বা মানবে বলো? তাই বলছি, এগুলো নিয়ে না এগোনোই হয়তো ভালো। আব্বু, আপনি কিছু বলেন না। আপনি চুপ করে থাকলে আমাদের টেনশন হয়। আমি আর কি বলবো? আমি এটুকুই বলবো, কাল দুপুরে আমরা ওদের বাসায় যাচ্ছি বিয়ের কথা বলতে। আর ঈশান, শোনো, যদি বিয়েটা করতে চাও তো চুপচাপ থাকো, আর যদি না করতে চাও তাহলে বাসা ছেড়ে আবার চলে যেও। আমি বুঝে নিব সবটা। তোমার জন্য একটা মেয়ের আজকের এই অবস্থা, তারপরও তুমি এমন জেদ ধরে বসে আছো। এইগুলো যে তোমার কবে বন্ধ হবে আমি জানি না, তবে এরপর যদি তুমি কোনো অঘটন ঘটাও, তার জন্য তুমি আর আমাকে বাবা বলেও ডাকবে না, আর তুমি আমার থেকে সকল সুযোগ সুবিধা হারাবে। তোমাকে ত্যায্য পুত্র করতেও আমার দ্বিতীয়বার বিবেকে বাঁধবে না। এখন ভেবে দেখো তুমি কি করবে। ঈশান চুপ করে রইল। রাতে আম্মুর রুমে আসলো। আম্মুর সাথে কথা বলার চেষ্টা করলেও আম্মু ঈশানের সাথে কোনো কথা বলেনি। শেষে ঈশান এক প্রকার হতাশ হয়ে রুমের দিকে ফিরে গেল। তারপর পরদিন যথারীতি সিনথিয়ার বাসাতে ওরা গিয়েছিল, কিন্তু সিনথিয়া ঈশানের সাথে দেখাও করতে চায়নি, কারোর সামনেও আসতে চায়নি। শেষে ওদের ডাইনিংয়ে বসার ব্যবস্থা করা হলো। সবাই বেশ কিছুক্ষণ চুপ করেছিল। আম্মু গিয়ে সিনথিয়ার সাথে কথা বলার চেষ্টা করলেও মেয়েটা বাইরে আসেনি। কান্নাকাটি করে বলেছে চলে যেতে। তারপর অনেক চেষ্টা করে যখন কেউ সফল হলো না, শেষে ভাইয়া ঈশানকে হাত ধরে টানতে টানতে সিনথিয়ার রুমের সামনে আনলো। তারপর এনে দাঁড় করিয়ে বলতে লাগলো, সিনথিয়া, তুই যাকে চাস তাকে নিয়ে এসেছি। সে তোকে বিয়ে করতে রাজি আছে। তুই এটা ভাবিস না যে জোর করে তাকে এনেছি। তোর এরকম কাজের জন্য ঈশান গিল্টি ফিল হচ্ছে। এখন তো একটু বেরিয়ে আয়, দেখ ঈশান দাঁড়িয়ে আছে। সিনথিয়া তাড়াহুড়ো করে উঠে বসলো, ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান বুঝতে পারলো মেয়েটা কান্না করছে। সিনথিয়া তারপরও আসছে না দেখে এবার ইমন মেয়েটাকে ভিডিও কল করলো। ভিডিও কলে দেখলো যে ঈশান পাশে দাঁড়ানো। সাথে সাথে মেয়েটা ফোনটা ফেলে দিয়ে দৌড়ে এসে দরজা খুলে দিল। বড় ভাইয়ের সামনে ছোট ভাইকে জাপটে জড়িয়ে ধরল। সিনথিয়া ঈশানকে এত জোরে শক্ত করে জড়িয়ে ধরেছে, যার জন্য ছেলেটার মনে হচ্ছে ওর বুকের সাথে মিশিয়ে নিবে। সিনথিয়া ঈশানকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। আর ইমন পাশ থেকে শুধু বলল, তোর ভয় নেই। আব্বু বাসায় এসেছে, আঙ্কেলের সাথে কথা বলেছে। খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা হবে। তোর আব্বু যদি রাজিও না হয়, তারপরেও তাকে জোর করে তুলে নিয়ে যাব। যা, তোকে আমার ছোট ভাইয়ের বউ করেই ছাড়ব। এখন কান্নাকাটি করিস না। ঈশান, তুই ওকে একটু থামা। দেখ ভাই, সিনথিয়া অনেক ভালো মেয়ে, তুই ওর সাথে অনেক ভালো থাকবি। ও হয়তো একটু পাগলামি করবে তোর জন্য, কিন্তু দিন শেষে এই ভালোবাসাটা তুই অন্য কারোর কাছ থেকে পাবি না। তুই না ভয় পেতি কাউকে ভালোবাসতে, যে তোকে ছেড়ে যাবে। কিন্তু দেখ, তুই যে মেয়েটাকে ভালোবাসিস না, সেই মেয়েটা তোর জন্য প্রচণ্ড পরিমাণে পাগল। আমরা যা চাই সবসময় সেটা হয় না, আর যেটা হয় সেটার পর আমাদের লাইফ ভালো কিছুই হয়। সুখে থাকবে তুই ওর সাথে। এখন একটু কথা বল। ঈশান সিনথিয়াকে নিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। মেয়েটা ওকে জড়িয়ে ধরে হাজারটা কথা বলছে। ঈশান কোনো কথা বলছে না দেখে মেয়েটা ওকে ছাড়িয়ে নিল। তারপর নিজের চোখের পানিটা মুছে ঈশানের মুখের দুই পাশে হাত দিয়ে সারা মুখে চুমু খেলো মিনিট খানিক। তারপর ঠোঁটের সাথে নিজের থেকে ঠোঁট মেলালো। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান অবাক হয়েছে। কয়েক মিনিট পর সিনথিয়া ঈশানকে ছেড়ে দিয়ে বুকের মাঝে মুখ লুকিয়ে রাখলো আর বলতে লাগলো, বেবি, আমায় ভালোবাসো না তুমি, তাই না? আমি তোমাকে এত ভালোবাসি, তাহলে তুমি আমাকে একটু কেন ভালোবাসো না? আচ্ছা, আমি কি খুব বেশি দেখতে বাজে, খুব বেশি খারাপ বলো? তুমি তুমি বয়সের দোহাই দিয়ে আমাকে বারবার কেন দূরে সরিয়ে দিচ্ছ? তুমি তো অন্য কাউকে ভালোবাসো না, তাহলে তোমার এই ছোট্ট বুকে আমাকে একটু জায়গা করে দিলে কিসের সমস্যা বলো? আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে আজকের পর থেকে সেটাই হবে, দেখো। আর যদি বিয়ে না করো তাহলে আমি না সত্যি মরে যাব।
তোমাকে ছাড়া অন্য কোথাও গিয়ে আমি একদমই ভালো থাকতে পারবো না। বিশ্বাস করো, আমি না সুইসাইড করতে গিয়েছিলাম। বারবার তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। মনে হচ্ছিল যে আমি যদি মরে যাই তাহলে আর তোমাকে কখনোই দেখতে পাবো না। সিনথিয়া কান্নাকাটি করে এত সব কথা বলল, যার জন্য ঈশানের মায়া হলো। ঈশান নিজে ওর চোখের পানি মুছে দিতেই মেয়েটা আবারও ওকে জড়িয়ে ধরল। ঈশান জানে না কেন এত মায়া হচ্ছে এই মেয়েটার প্রতি, তবে আজকে আর পালাতে ইচ্ছে করছে না। পাগলি মেয়েটার সাথেই থাকতে ইচ্ছে করছে। এত পাগল একটা মানুষের জন্য কেউ হতে পারে ঈশান জানতো না। গত 1-1.5 মাসের দেখা সাক্ষাতেও যে কেউ কাউকে এত ভালোবাসতে পারে ঈশান ভাবতেও পারেনি। শেষে মেয়েটার জেদের কাছে হার মানল। ওকে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরতেই সিনথিয়া ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এর মাঝখানে আম্মু ও ভাবি আসতেই ঈশানকে সিনথিয়া ছেড়ে দিয়ে লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। আম্মু আর ভাবি বলল ওদের বিয়েটা 1 সপ্তাহ পরে নাকি ঠিক হয়েছে, কিন্তু সিনথিয়ার জেদের কারণে 1 সপ্তাহ সময়ও পেল না। মেয়েটা 1 সপ্তাহ সময় দিল না, যার কারণে ঈশান অবাক হলো, কারণ পরদিনই ওদের বিয়ের কাজটা শুরু হলো। অবশ্য তাই হতো, তবে ছোট ছেলের বউ বলে কথা, একটু খরচ খরচা আর শপিং টপিংয়ের বিষয় আছে। আর ছেলের বউকে সুন্দর করে সাজিয়ে নিবে বলেই আব্বু আসার সময় আশ্বাস দিল সিনথিয়াকে। সেই সকাল থেকেই না খেয়ে বসে আছে মেয়েটা। দুপুরের দিকে যখন ঈশানের বন্ধুরা ওকে সারা রাস্তা খোঁচাতে খোঁচাতে এসেছে, সিনিয়র বউ পাচ্ছে বলে বন্ধু, ঈশান সব সময় এলোমেলো ঘোরাফেরা করে। সিনিয়র বউ এসে এরপর থেকে শাসন করবে, এইসব কথাই ওকে বলছিল। পার্লার থেকে আর্টিস্ট আনা হলো। ভাবির সাথে থেকে মেয়েটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। খাওয়া দাওয়ার বেশ ভালোই আয়োজন করেছিল এটুকু সময়ের মধ্যে শ্বশুরবাড়িতে। ঈশানের কেমন যেন জামাই জামাই ফিল হচ্ছে, আর হবারই কথা। আজকে নতুন বর সাজে এসেছে, আর খাওয়া দাওয়া করে তারপর ডাইনিংয়ে বসে রইল। অনেকেই অনেক কথা বলছিল। এর মাঝে সিনথিয়ার আম্মু চলে গেল। আরও মিনিট 10 পরে মেয়েটাকে এনে ঈশানের পাশে বসানো হলে মেয়েটা মাথা নিচু করে রইল। বিয়ের কাজ শুরু হতেই ইমন ভাইয়া ঈশানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। শেষে কিনা ওর বান্ধবীকে ছোট ভাই এমন করে প্রেমের ফাঁদে ফেলল, যার জন্য ওই পিচ্চি ছেলের জন্য মেয়েটা পাগল হয়েছে। নিজের থেকে বয়সে সিনিয়র একটা মেয়েকে বিয়ে করেছে, যার জন্য ঈশানের নিজেরই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কি করে এই মেয়ের সাথে সংসার করবে? যে পরিমাণে পাগলি, তার উপর সবার সামনেই কেমন জড়িয়ে ধরে। বিয়ে হতেও যে এরকম কোনো কাজ করবে না তার কি গ্যারেন্টি আছে? ঈশান সেটাই ভাবছিল বসে বসে। বিয়েটা বেশ ভালোভাবেই সম্পন্ন হলো। ঈশান ভেবেছে মেয়েটাকে বলবে কয়েকটা দিন সময় দেওয়ার জন্য, কিন্তু আদেও কি ওর কাছ থেকে সময় পাবে কি না জানে না। বিয়েটা সম্পূর্ণ করে শ্বশুরবাড়িতে সবার সাথে কথা বলে তারপর সন্ধ্যার মুখে যখন রওনা দিবে, তখন শ্বশুর ঈশানের হাত ধরে কেঁদে ফেলল। ঈশান অবাক হলো ভদ্রলোকের এরকম কর্মকাণ্ডের জন্য। যে লোক ঈশানের সাথে মেয়েটার বিয়েটা মানতে চাইছিল না, সেই লোকটাই আবার ওর হাত ধরে কান্নাকাটি করছে। আঙ্কেল, আপনার মেয়ে আমার থেকে বয়সে সিনিয়র, এখন আমার ওপর অনেক বড় একটা দায়িত্ব। তবে আপনি যে এত সহজে সব কিছু মেনে নেবেন আমি ভাবতে পারিনি। ইভেন আমি এটাও ভাবিনি যে আমার পরিবারের সবাই সবটা মেনে নেবে। সবাই রাজি ছিল। আর আম্মুর তো সিনথিয়াকে অনেক বেশি পছন্দ, সেজন্য প্রথম দিন থেকেই বলছিল, কিন্তু আমি কিছু করি না। আর তার উপরে এখনও পড়ালেখাটা করছি, সেজন্য চাইছিলাম একটা জবে টবে ঢুকবো, কিন্তু আব্বু বলল জবে ঢুকে দেবে না। এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে যদি জব করি তাহলে হয়তো খারাপ দেখাবে, তাই ভাবছি বিজনেসটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি এগুলোর কিছুই জানি না, আর হঠাৎ করে আজকে বিয়ে করতে হলো শুধু ওনার পাগলামিতে। কিন্তু আমি এইটুকু আপনাকে আশ্বস্ত করছি, আমি জানি না কতটুকু পারবো, তবে ওনাকে আগলে রাখার চেষ্টা করব। আপনার মেয়ের গায়ে কখনো কোনো আঁচ আসবে না, আমি ওনাকে সবসময় ভালো রাখার চেষ্টা করব আঙ্কেল। ভদ্রলোক ঈশানকে জড়িয়ে ধরলেন। ঈশানও ওনাকে আশ্বস্ত করার জন্য আলতো করে জড়িয়ে ধরতেই ভদ্রলোক কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে ছেড়ে দিলেন। তারপর ওর কাঁধের উপর হাত রেখে বলতে লাগলেন, আমার কোনো ছেলে নেই, তাই আজকে থেকে তুমি আমার ছেলে। আমি এখন থেকে ভাববো আমার একটা ছেলে একটা মেয়ে। তুমি আমাকে অনেক আশ্বস্ত করলে, আমি জানি না তুমি কতটা পারবে, তবে আমি তোমাদের জন্য মন ভরে দোয়া করব। মেয়েটার পাগলামিতে মানতে বাধ্য হয়েছি, ভেবেছি মেয়ে যদি সুখী থাকে তাহলে আমার কোনো অসুবিধা কোথায়। আর তোমাকে দেখার পর, তোমার আব্বু সম্পর্কে জানার পর আমার ধারণা আরও পাল্টে গিয়েছে।
আমি জানি ও বাড়িতে গিয়ে আমার মেয়ে খারাপ থাকবে না। তাছাড়া ইমন ওর ফ্রেন্ড, আর তুমি এখন সিনথিয়ার হাজব্যান্ড। তোমার দায়িত্ব ওকে ভালো রাখার। আমার মেয়ের খুব বেশি আশা নেই জানো তো। ছোটোবেলা থেকে তেমন কিছুই চাইনি, ও শুধু চেয়েছি একটু ভালো থাকতে, বাইরে যেতে, স্বাধীনভাবে চলাফেরা করতে। এত এত টাকা পয়সা থাকার পরও সাধারণ জীবনযাপন করে আমার মেয়েটা। আমি ওকে বুঝিয়েছি ও বাড়িতে গিয়ে তোমাদের কোনো সমস্যায় ফেলবে না, বিশেষ করে তোমাকে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলবে না। আর আর হ্যাঁ, এখন তো আমার বাড়িটা ফাঁকা হয়ে থাকবে, তাই বলছি কি, তোমরা যদি মাঝে মাঝে এসে একটু থেকে যেতে, ওই আর কি, কিছুদিন বাদে বাদে। আমাদের এখন একা লাগবে, তাই যখন খুশি এসো। আমার মেয়েটাও যে আমাদের ছাড়া থাকতে পারবে না, আমিও সব দিকটাই বিবেচনা করলাম। এত কাছে কিনারায় বাড়ি, সেজন্য সচরাচর দেখা হবে সেটা ভেবেই আরও বিয়েটা দেওয়া। তোমরা ভালো থাকবে। আর হ্যাঁ, বাবা হিসেবে আমার কর্তব্য তোমাকে আর কিছু দেওয়া, কিন্তু আমি এই মুহূর্তে কিছুই দিতে পারিনি। আমি চেয়েছিলাম আমার মেয়ের জামাই মুখ ফুটে যেটা চাইবে আমি সেটাই দেওয়ার চেষ্টা করব। অবশ্য সিনথিয়া যা এখন সব তোমারও। তারপরও তুমি আমাকে বলো তোমার কী চাই আব্বু? আঙ্কেল, আমি কিচ্ছু চাই না, আব্বুর যথেষ্ট আছে। আর আমি ওরকম ছেলে না যে মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করব। তারপরও যদি বলতে যে তোমার কী চাই, আমি খুশি হতাম। আমার কিছু চাই না আঙ্কেল। আপনি আপনার ঘরের সম্মান আমার ঘরে পাঠিয়েছেন, উনি আমার আমানত। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ওনাকে যে পাঠিয়েছেন সেটার জন্য আম্মু অনেক খুশি। আর আম্মুকে খুশি করতে পেরে আমিও আজকে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। আর হ্যাঁ, আপনি এত করে যখন বলছেন, তাই যদি কখনো প্রয়োজন হয় আমি অবশ্যই চেয়ে নেব। ভদ্রলোকের সাথে কথা বলা শেষ করে আব্বু আম্মুর সাথে ঈশান বাইরে বেরিয়ে পড়ল। মেয়েটা কেঁদেছে, তবে জোরে জোরে কাঁদেনি, বাচ্চাদের মতো গুনগুন করে কাঁদছিল। ঈশান সিনথিয়া পাশাপাশি একই গাড়িতে পাশের সিটে বসে আছে। সিনথিয়া গাড়িতে উঠে তারপর হুটহাট করে ঈশানের একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। ঈশান কোনো কথা বলছিল না দেখে এবার সিনথিয়া নিজে থেকেই বলতে লাগলো, আমি কান্না করেছি ঈশান, তোমার কি একটু মায়া হচ্ছে না? তুমি তুমি আমাকে ভালোবাসো না, ঠিক আছে, তাই বলে কি আমার জন্য তোমার একটুও মায়া হয় না? একটু আদর করে দিতে পারো না আমায়? সিনথিয়ার এমন কথাতে ভাবি ভাইয়া সামনে থেকে ফিক করে হেসে ফেলল। ভাবি ঈশানকে ইশারা করতেই ছেলেটা লজ্জা পেল, তবে কি করবে জানে না। মেয়েটার মাথাটা একটু বুকের সাথে চেপে ধরতেই সিনথিয়া ওর পাঞ্জাবির কলারটা আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান একটা সময় আরেকটা হাতে মেয়েটার মাথায় রেখে জড়িয়ে ধরে রেখেছে। বাসায় আস্তে আস্তে মেয়েটা কখন ঘুমিয়ে গেছে ঈশান বুঝতেই পারেনি। আম্মু ছেলেকে বলল কোলে করে নামাতে। ঈশান কোলে করেই নামালো মেয়েটাকে, তারপর রুমের দিকে নিয়ে গেল। রুমে এসে বেডে যখনই শুইয়ে দিতে যাবে তখনই কেমন টান অনুভব করলো গলায়। ঈশান হুড়মুড়িয়ে সিনথিয়ার বুকের ওপর পড়ে যেতেই মেয়েটা ওর গালে কিস করে বসলো। সাথে সাথে ঈশানের বুঝতে আর বাকি রইল না যে মেয়েটার ঘুম ভেঙে গেছে। চোখ বড় বড় করে তাকাতে তখন সিনথিয়া একটা দুষ্টু হাসি দিয়ে ওর ঠোঁটের সাথে আলতো করে ঠোঁট ছোঁয়াতেই ঈশান ধরফরিয়ে উঠে গেল। আর ছাড়িয়ে নিয়ে এবার দরজার দিকে তাকাতেই কানে আসলো কারো কথা। ঈশান সিনথিয়ার দিকে ফিরে তাকিয়ে শুধু বলল, আপনার জন্য আমাকে লজ্জায় মরে যেতে হবে। কী সব আজে বাজে কাজ করছেন, এখন কি এগুলো না করলেই নয়? আপনার কি আর তর্স হয়েছে না? বিয়েটা হয়েছে দুজনের একসাথে থাকবো, তারপরও এতে এত তাড়া কেন? মেয়েটা মাথা নেড়ে না সূচক উত্তর দিল। ঈশান তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে গেল। বেরিয়ে আসলো মিনিট 10 পরে। এসে দেখলো আম্মু ভাবি মেয়েটার সাথে কথা বলছিল। আর ঘরোয়াভাবে বিয়েটা হওয়ার কারণে তেমন আত্মীয় স্বজনদের বলতে পারিনি, শুধু বন্ধুবান্ধব কয়েকজন ছিল, এই আর কি। যাই হোক, ঈশান বাইরে এসে আব্বু আর ভাইয়ের সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলল। বন্ধুরাও ছিল সেখানে, বসে ওদের সাথে কথা বলছিল। আব্বু বলছিল ভবিষ্যতে ওদের সম্পর্কের উন্নতি হলে তখন একটা অনুষ্ঠান করে দিবে, কিন্তু ঈশান তেমন কিছুই চায়নি। তবে মনে হচ্ছে মেয়েটা যে পরিমাণে বজ্জাত তাতে ওকে যে কোনো সময় লজ্জায় ফেলবে। তার উপর মেয়েটা হুটহাট করে যেসব কর্মকাণ্ড করে তাতে লজ্জায় ওকে পড়তে হয়। এই মেয়েকে নিয়ে যে কি করে সংসার করবে সেটা ভেবেই তো ভয় লাগছে।
যাই হোক, রাতে 10টা বাজে ঈশান রুমে আসলো আর সিনথিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছে। সেটা খুব ভালো করেই জানে। মেয়েটার জন্য কেমন যেন রুমে আসতেই ভয় ভয় লাগছিল। মনে হচ্ছিল একটা দরজার মহিলা রুমে বসে আছে। ঈশান এসে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। দরজা খোলার শব্দে সিনথিয়া একটু হকচকিয়ে যায়। তারপর যখনই উঠে বসে খেয়াল করে, দেখে ঈশান এসেছে। মেয়েটা নেমে এসে সালাম করতে গেলে ঈশান উঠিয়ে ওকে দাঁড় করালো। তারপর মেয়েটা যেটা করলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না, কারণ সিনথিয়া হুটহাট করেই ওর শার্টের কলার আঁকড়ে ধরল আর কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। ঈশান বুঝতে পারলো যে মেয়েটা এখন রোম্যান্টিক টর্চার করবে নিশ্চয়ই। ঈশান চুপ করে আছে। সিনথিয়া ওর ইচ্ছে মতো ঈশানের ঠোঁটে কিস করতে লাগলো। মিনিট 5 পরে ছেড়ে দিতেই ঈশান বেডে বসে হাঁপাতে লাগলো আর বলতে লাগলো, আমাকে কি মেরে ফেলার ইচ্ছা আছে আপনার? কিসব কর্মকাণ্ড করেন? সবার সামনে নির্লজ্জ বেহার মতো এগুলো না করলে হয় না? এটি তোমার জন্য শাস্তি। তুমি পারতে না আমাকে বিয়েটা আরও আগে করে নেওয়ার জন্য রাজি হতে? তাহলে কেন করো না? আমাকে কষ্ট দিলে মাঝখান থেকে। তোমার তো হচ্ছে, তোমাকে এর জন্য অনেক বেশি শাস্তি পেতে হবে। দেখো বেবি, কোনো শান্তি আর দেননি, এখন শুধু আমাকে মারতে বাকি রেখেছেন। জানেন, যখন জানতে পেরেছিলাম আপনি সুইসাইড করতে গিয়েছিলেন তখন আমার কি অবস্থা হয়েছিল? একটাবার ভাবেননি আপনি নিজের মতো করে সবটা করেছেন। আপনার এসব কর্মকাণ্ডের জন্য আমার জীবনটা যায় যায় অবস্থা। আপনি আসলেই একটা বজ্জাত মেয়ে। তাই না? দাঁড়াও, দেখাচ্ছি এই বজ্জাত মেয়ে কি করতে পারে। সিনথিয়া কথাটা বলে ঈশানকে ধাক্কা মেরে বেডে ফেলে দিল। তারপর ওর বুকের ওপর উঠে গেল। পাঞ্জাবির কলারটাকে ধরে দুজনের 4 ঠোঁট এক করে দিল। ঈশানের চোখ বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ বাদেই মেয়েটার এরকম অবাধ্য স্পর্শে ঈশান উত্তেজনার ঘরে কি করেছে নিজেও জানে না। তবে যখন হুঁশ ফিরল তখন বুঝতে পারল যেটা এই মুহূর্তে সেটা চায়নি সেটাই হয়েছে। মেয়েটার থেকে সময় চেয়েছিল ঈশান, কিন্তু ওর এমন কর্মকাণ্ডের কারণে এখন দুজনে একদম এলোমেলো অবস্থায় বিছানায় শুয়ে আছে। এই মুহূর্তে সিনথিয়া ঈশানের বুকের মধ্যে, আর ছেলেটাও চুপচাপ শুয়ে আছে। একটু আগে পুরো রুম জুড়ে ঝড় বয়ে গেছে এই দুজনের ভালোবাসার, আর এই ভালোবাসাটা জোর করে সিনথিয়া ঈশানের থেকে আদায় করে নিয়েছে। সিনথিয়া জানে ছেলেটাকে আজ বাদে কাল অবশ্যই ওকে ভালোবাসবে। কথাগুলো ভেবেই মুচকি মুচকি হাসছে মেয়েটা। একটু আগেই পিচ্চিটা উত্তেজিত হয়ে ওকে প্রচণ্ড পরিমাণে আদর করছিল। যদিও সবটা সিনথিয়ার জোরাজুরিতে হলো, তারপরও এখন লজ্জা লাগছে যে পিচ্চি ছেলেটা কিনা এত বড় একটা কাজ করে দেখালো। সিনথিয়া কথাগুলো ভাবছিল আর বারবার লজ্জায় ঈশানের বুকের মধ্যে মুখ লুকাচ্ছিল, আর ততবারই চুমু খাচ্ছে বুকে। ঈশানের অস্বস্তি ফিল না হলেও মেয়েটার এমন অবাধ্য স্পর্শে পুরো শরীর জুড়ে অনুভূতির শিহরণ বয়ে যাচ্ছে। আবার ইচ্ছে করছে মেয়েটাকে আরেকবার কাছে পেতে, কিন্তু না, ঈশান কয়েকটা দিন সময় চায়। ভাবলো যে আজকের পর হয়তো মেয়েটা এগুলো কিছুই করবে না। ঈশান আনমনে সিনথিয়ার মাথার চুলের ভাঁজে হাত বোলাচ্ছে, আরেক অন্য হাতে পিঠে জড়িয়ে রেখেছে। চোখ বন্ধ করে আছে মেয়েটা। একটু বাদেই কিছু একটা ভেবে এগিয়ে এসে ছেলেটার গলায় আর ঘাড়ে চুমু খেতেই ঈশান বলতে লাগলো, এখন অন্তত আর দুষ্টুমি করবেন না প্লিজ, একটু ঘুমান, আমাকেও ঘুমাতে দিন। একটু আগে আপনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে, তাই আশা করছি এখন আর কোনো পাগলামি করবেন না। সিনথিয়া গাল ফুলিয়ে ঈশানের গলায় মুখ ডুবিয়ে রেখেই জড়িয়ে ধরল। ঈশান ওদের গায়ে চাদরটা দিয়ে ভালো করে ঢেকে দিল। পরদিন সকালে যখন সিনথিয়ার আর ঘুম ভাঙতেই লজ্জা নিজেই মরে যাচ্ছিল, শেষে কিনা নির্লজ্জ ছেলেটার সাথে সেই সম্পর্কে জড়ালো যেটা পবিত্র ছিল। তারপরও লজ্জাজনক লাগছে যে জুনিয়র একটা ছেলেকে এমন করে ভালোবেসেছে। ঈশানের সামনে আসতেই তো লজ্জায় শেষ হয়ে যাবে, কিন্তু ঈশান তো বলে ওনাকে নির্লজ্জ বেহায়া এগুলোই। ভাবতে ভাবতে সিনথিয়া শাড়িটা কোনো রকমে গায়ে পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে বেরোতেই মনে হলো যে ঈশানকে ঘুম থেকে ওঠানো দরকার। ছেলেটাকে বারবার ডাকতেও যখন ঘুম ভাঙল না, তখন সিনথিয়া আবার চুলের পানিগুলো পিচ্চিটা মুখের ওপর দিতেই ঈশান ধরফরিয়ে উঠে বসে। মেয়েটাকে সামনে এরকম ভেজা চুল নিয়ে বসে থাকতে দেখে কিছুক্ষণ ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। এই মুহূর্তে সিনথিয়াকে বড্ড বেশি মোহনীয় লাগছে। সিনথিয়া এবার ঈশানের গালে একটা চুমু খেয়ে বলতে লাগলো, এই নাও, আদর করে দিয়েছি, এখন যাও, ওঠো, উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসো শোনো। সিনথিয়ার কথাতেই ঈশান মাথা নেড়ে চলে গেল। সিনথিয়া বুঝতে পারল ছেলেটা আজকের পর থেকে ওকে আর ইগনোর করতে পারবে না।
শত হলেও জামাইটা তো ওরই। ঈশান গোসল করেই বের হতে দেখলো সিনথিয়া এখনও আয়নার সামনে বসে নিজেকে গোছাতে ব্যস্ত। কালো শাড়িতে মেয়েটাকে অসম্ভব রকমের মায়াবী লাগছে। মায়াবী লাগবে নাই বা কেন, বউটা যে ওর। আর এত এত সুন্দরী একটা বউ থাকলে সুন্দর লাগারই কথা। নিজের বউকে সবারই নাকি সুন্দর লাগে, তবে ও যে মেয়েটাকে দেখছে আসলেই একদম পরীর মতো। ঈশান কিছুক্ষণ ধরে চুপ করে রইল। সিনথিয়া উঠে দাঁড়ালো, তারপর ঈশানকে আয়নায় দেখে বলতে লাগলো, অন্য কোনো জামাই হলে এতক্ষণে আমার কাছে চলে আসতো, আর তুমি কি না আমার থেকে দূরে দাঁড়িয়ে আছো। জামাইরা কত রোমান্টিক হয়, বউয়ের কাছে আসার জন্য নানান বাহানা খোঁজে, আর তুমি একদম আনরোমান্টিক, কিচ্ছু বোঝো না। জোর করেই আমাকে কাছে আসতে হয়। কোথায় কোথায় একটু এসে পেছন থেকে জড়িয়ে ধরে আদর করবে, সেটা না, উনি ওখানেই দাঁড়িয়ে আছে। ঈশানের বিরক্তি লাগলেও বেডের দিকে যেতে গেলে এর মাঝে সিনথিয়া ওর হাতটা ধরে নিজের দিকে ফেরালো, তারপর ওর কাছে চলে আসলো। ঈশানের বুকের ওপর এক হাত রেখে আরেক হাতে মাথার পেছনে রাখতেই তখন ঈশান অবাক চোখে তাকালে মেয়েটা আলতো করে ওর গালে চুমু খেল। তারপর ঈশান কিছু বুঝে ওঠার আগেই সিনথিয়া ঈশানের ঠোঁটের সাথে ঠোঁট মেশালো। কয়েক মিনিট বাদে সিনথিয়া হঠাৎই ঈশানের ঠোঁটে কামড় বসালো, সাথে সাথে ঈশানের হুঁশ ফেরে। ছেলেটা নিজেও রেসপন্স করছিল। ঠিক তখনই এরকম একটা কাণ্ড ঘটল। মেয়েটাকে ছেড়ে দিয়ে দূরে যেতেই সিনথিয়ার এবার বোধগম্য হলো উত্তেজনার বশে ছেলেটার ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে। এরকম একটা কর্মকাণ্ডের জন্য এখন নিজের লজ্জা লাগছে। নিজেকে কেন কন্ট্রোল করতে পারছে না মেয়েটা। ঈশান এবার ঠোঁটে হাত দিয়ে দেখল রক্ত। ছেলেটা তাতেই খানিকটা রাগী চোখে তাকিয়ে থেকে বলতে লাগলো, সব সময় এগুলোর জন্যই কি আমাকে বিয়ে করেছেন? বিয়ের আগের দিন থেকে দেখছি আপনি এগুলো নিয়ে ব্যস্ত। মানুষ কি বিয়েটা শুধু এই ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার জন্যই করে? আমি জাস্ট অবাক হচ্ছি। আমি কাল ভেবেছিলাম আপনার কাছে একটু সময় নেব, কিন্তু না, আপনি সেই সময়টুকু আমাকে দিবেন না। আপনি বারবার করে এগুলোই করছেন। আমার অস্বস্তি লাগছে, একটু সময় দিন আমাকে, তা দিবেন না। আপনার নিজের মতো করে আপনার এগুলো চাই, তাই তো? ঠিক আছে, আজকে থেকে আপনি যখন যা চান, যখন যেমন চান তখন তেমন করেই আমাকে কাছে পাবেন। ভালোবাসা মানেই শারীরিক সুখ, সেটা আমি জানতাম না। ঈশানের এমন কথাতে সিনথিয়া মুখে হাত দিয়ে কেঁদে ফেলে আর বলতে আরম্ভ করে, আমি সরি ঈশান, আমি বুঝতে পারিনি তোমার সময় প্রয়োজন। তোমাকে ভালোবাসি তো, তাই জোর করে বারবার কাছে চলে এসেছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসলেও কখনো নিজে থেকে কাছে আসবে না, নিজে থেকে আমাকে আদরও করবে না, সেই জন্য নিজেই চেষ্টা করছিলাম। কিন্তু তুমি যে আমাকে এত বাজে ভাববে জানতাম না। মানুষ ঠিকই বলে, ভালোবাসার মানুষের স্পর্শটা তখনই মধুর হয় যখন যখন অপরপরের মানুষটা তোমাকে ভালোবাসবে। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো না। পরিবারের চাপে আর আমাকে বাঁচাতেই বিয়েটা করেছো। আমি আজকের পর থেকে আর তোমাকে কোনোভাবেই জোর করবো না, দেখো। সিনথিয়া কাঁদতে কাঁদতে ব্যালকনিতে চলে গেল। ঈশান কয়েকবার মেয়েটার সাথে কথা বলতে চাইল, কিন্তু রাগের কারণে গেল না। ভাবলো একটু কাঁদুক। সারাদিন সিনথিয়া ঈশানের আশেপাশে ঘুরঘুর করলেও আর কখনো ওকে বিরক্ত করেনি। 2 দিন বাসায় থেকে তারপর শ্বশুরবাড়ি গিয়ে 1 সপ্তাহ কাটিয়ে এসেছে। সেখানে সিনথিয়া বেশ স্বাভাবিকভাবেই ছিল। রাতে ওকে কখনো নিজে থেকে জড়িয়ে ধরেনি, উল্টো দিক ফিরে শুয়েছে। আর বাসাতেও ঠিক তাই করেছে। সিনথিয়া এখন নিজে থেকে ঈশানের হাতটা পর্যন্ত ধরে না। এসব নিয়ে এখন ঈশানেরই খারাপ লাগছে। কেন যে মেয়েটাকে সেদিন ওরকম করে বলতে গেল। সিনথিয়াকে এসব বিষয় নিয়ে কিছু বলতে গেলে মেয়েটা ওকে এড়িয়ে যায়। ঈশানের মনে হয় বউয়ের তো ওর কাছে আসার অধিকার আছে, তাহলে কেন এমন করে আটকালো। 1 মাসের মাথায় ঈশানকে আব্বু অফিসে পাঠালো। আর অফিসে যাওয়ার পর থেকে ঈশান খুব বড় একটা প্রজেক্টে হাত দিয়েছে, যার জন্য একটু ব্যস্ত। তারপর কাজের চাপের মধ্যে দিয়ে আর 1 মাস মাঝে কেটেছে। এই 1 মাসে ঈশান নিজে থেকে কতবার সিনথিয়ার কাছে আসার চেষ্টা করেছে, ততবারই মেয়েটা ওকে ইগনোর করেছে। সিনথিয়াকে এখনও দিনমোহরের টাকাগুলো দেওয়া হয়নি। ঈশান ভেবেছিল সব পরিশোধ করে মেয়েটার কাছে আসতে, কিন্তু মেয়েটার দেরি সহ্য হয়নি। 2 মাসের মাথায় সেদিন যখন প্রথম শিফটের কাজগুলো ডেলিভারি করেছিল ঈশান, সেদিন বড় একটা পেমেন্ট পেল, যেটা থেকে সিনথিয়ার দিনমোহরের টাকা হয়ে যেত। আর ঈশানের কাছেও কিছু ছিল যেটা দিয়ে সম্পূর্ণটা হয়ে যাবে। তাই ঈশানও খুশি মনেই সেদিন বাড়ি আসলো আর মেয়েটাকে সারপ্রাইজ দিবে বলে। কিন্তু এসে দেখলো মেয়েটা রুমে নেই। তখন ঈশান ওর জন্য আনা চকলেট, নেকলেস আর যে পায়েলটা এনেছিল সেটা পেটের উপর রাখলো।
কিন্তু আবার পরক্ষণে মনে হলো মেয়েটাকে পরে সারপ্রাইজ দেবে। ঈশান সিনথিয়াকে ডাকলে মেয়েটা আসলো। রাতে ঈশান দিবে বলেই রেখে দিয়েছে। ডিনার করে ঈশান আজকে বাসার বাইরে কাজে যায়নি। সারাক্ষণ সিনথিয়াকে দিয়ে এটা করিয়েছে ওটা করিয়েছে, ডেকেছে। মেয়েটা সবসময় চুপচাপ থাকে আজকাল। রাতে যখন খাওয়া দাওয়া করে দুজন রুমে আসলো, ঈশান দরজা লাগিয়ে দিতে মেয়েটা একবার ওর দিকে তাকিয়ে তারপর বেডটা ঠিকঠাক করতে লাগলো। হয়ে গেলে তখন ঈশান ওকে ডাকতেই মেয়েটা এসে যখন সামনে দাঁড়ায়, ছেলেটা ওর হাত ধরে সামনাসামনি বসিয়ে তারপর নিজে উঠে যায়। তারপর ওর প্রাপ্য জিনিসগুলো আর গিফটগুলো এনে দিতেই সিনথিয়া প্রচণ্ড পরিমাণে খুশি হলো। মেয়েটা খুশি হলেও চুপচাপ রইল। তখন ঈশান বুঝতে পারল যে এগুলো ওর ভালোবাসার কাছে ফিকে। ঈশান নিজেই সিনথিয়ার পায়ে পায়েলটা পরিয়ে দিল। তারপর পায়ে চুমু খেতে গেলে সিনথিয়া পাটা সরিয়ে নেয় আর বলতে আরম্ভ করে, কি করছো ঈশান? ভাই চুমু খেতে নেই। তুমি আমার হাজব্যান্ড। তুমি যতই আমার থেকে জুনিয়র হোক, তারপরেও তুমি তুমি আমার থেকে সম্মানে বড়। হাজব্যান্ড কখনো স্ত্রীর থেকে সম্মানের দিক থেকে ছোট হয় না ঈশান। ঈশান এবার মেয়েটাকে নেকলেসটা পরিয়ে দিল, যার জন্য মেয়েটা প্রচণ্ড পরিমাণে খুশি হলো। তবে ওকে জড়িয়ে ধরল না। ঈশান আশা করেছিল মেয়েটা ওকে জড়িয়ে ধরবে। তারপর শেষে দেনমোহরের টাকাগুলো দিলে সিনথিয়া বলল, আমার এগুলো কিচ্ছু চাই না শোনো। আমি তোমাকে পেয়েছি, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সত্যি তো চাই না? সিনথিয়া ততক্ষণে উঠে গেছে, টাকাগুলো ওয়ার্ড্রপে রেখে এসে তারপর আবার সামনে বসতে যাবে, তখন ঈশান ওর হাত ধরল। সিনথিয়া অবাক চোখে তাকালে। যখন ঈশান প্রশ্নটা করবে তখন সিনথিয়া অসহায় কণ্ঠে বলতে লাগলো, আমার চাওয়াতে কি আর চাই আসে বলো? দুজনেই চাইতে হয়। আমার চাওয়াতে তুমি কি করবে? না, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। কিন্তু আমার যে অন্য কিছু চাইবো। মানে? ঈশান মেয়েটাকে টেনে এনে ওর কোলের মধ্যে বসাতে গেলে সিনথিয়া বেডে বসতে চাইল। ঈশান জোর করে মেয়েটাকে কোলের মধ্যে বসায়। সিনথিয়া অবাক হলো। ঈশান পেছন থেকে মেয়েটাকে জড়িয়ে ধরে শাড়ির নিচ দিয়ে পেটের উপর 2 হাত রেখে গলায় আর ঘাড়ে কয়েকটা চুমু খেয়ে নিয়ে কানেও আলতো করে চুমু খেলো আর বলল, আই নিড ইউ ডেডলি জান। সিনথিয়া যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল। ঈশানের হাত দুটো খামচে ধরল আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কিন্তু তুমি তো আমাকে এমন করে চাও না। তুমি না সময় চেয়েছিলে, আর আমি না তোমাকে বিরক্ত করি। বিরক্ত করেছিলেই তো। প্রথমে এরকম করে ফিজিক্যালি ইন্টিমেট হলে যে কারো ভালো লাগবে না। তুমি যদি আমার জায়গায় থাকতে তোমারও ভালো লাগতো না। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো, আমার আগে তোমার দেনমোহরের টাকা শোধ করে দেওয়ার আগে ইচ্ছা ছিল, কিন্তু তুমি সেটা করতে দাওনি। তাই তোমাকে রাগের মাথায় এমন কথা বলেছিলাম জান পাখি। তার মানে এখন থেকে রোজ আমাকে ভালোবাসবে, রোজ আদর করবে? অবশ্যই করব। আমার এত সুন্দরী একটা বউ, তাকে এত ভালোবাসি, তাকে সেই ভালোবাসাটা একটু দেখাতে হবে না? তুমি না আমাকে বলেছিলে আনরোমান্টিক, তাহলে একটু রোমান্টিক তো হতেই হয়। সিনথিয়া কোনো রকমে ঘাড় ঘুরিয়ে ঈশানের গলাটা জড়িয়ে ধরতেই ছেলেটা ওর ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। সিনথিয়া ছেলেটার চুলগুলো আঁকড়ে ধরে। এই যে দুজনের মাঝে এখন কি হবে সেটা আপনারা খুব ভালো করেই জানেন, একটু আগেই দেখে নিয়েছেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।